অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাজ্জাদ ভাইয়া। আজকে আমরা বিজ্ঞান বিষয়ের তোমাদের সায়েন্স বইয়ের পঞ্চম অধ্যায়টা একটু পড়ার চেষ্টা করব। আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ আমাদের বিজ্ঞান বইয়ের সবগুলো চ্যাপ্টারে দেখার চেষ্টা করব। সো আমি কি করতেছি, আমার লেকচারগুলো একটু নতুনত্ব আনার চেষ্টা করতেছি। তোমাদের চ্যাপ্টারগুলোকে আমি একটা লেকচারের মাধ্যমেই ফুল কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আজকে আমরা পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার রিটেন প্রশ্ন আসার জন্য অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আমরা কি করব, এক ক্লাসের মধ্যে সমাধান করে ফেলবো। হ্যাঁ, একটা ক্লাসে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা দেখা শুরু করি। এই চ্যাপ্টার আমরা কি কি জিনিস পড়বো। প্রথমে হচ্ছে আমরা সমন্বয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সমন্বয় বলতে আসলে কি বোঝায়? সমন্বয়ের ইংলিশটা কি হয় বলতো? কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, ওকে। আচ্ছা, তাহলে হয়তো আমরা অনেকে বুঝতেছি সমন্বয় বলতে কি বোঝায়, অনেকগুলো কাজকে একত্রিত করে একসাথে পরিচালনা করার বিষয়টাকে বোঝাচ্ছে, তাই না? বাট পরীক্ষা যদি প্রশ্ন করা হয় সমন্বয় কাকে বলে বা সমন্বয় কি, তখন তো তোমাকে অ্যান্সার করতে হবে, তাই না? তখন তুমি কি অ্যান্সার করতে পারো? আমাদের বইয়ের মধ্যে এরকম সুন্দর করে সংজ্ঞা দেওয়া হয় নাই। তাহলে আমি তোমাকে সংজ্ঞাটা একটু দাগাই দিতে পারি। দেখো তো সংজ্ঞা কিভাবে দিতে পারো, যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, যেখানে একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? সমন্বয় বলবো। সো এখান থেকে যদি আমি বলি সমন্বয় কাকে বলে, তোমাদের পরীক্ষার জন্য আমি একটু সাজায় লিখে দিচ্ছি। ওকে, তো সমন্বয় কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু এখানে উদ্ভিদের কথা বললাম, প্রাণীদের ক্ষেত্রে সেম, জীব দেহে, তাহলে তুমি জীব দেহের বলে দাও। জীব দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ, এভাবে তুমি বলতে পারো, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে একে অপরকে বাধা না দিয়েই সম্পন্ন হয়। বা এভাবে তুমি বলতে পারো একে অপরকে বাধা না দিয়ে সম্পন্ন হয়। তাকে আমরা কি বলবো? সমন্বয় বলবো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কতটুক জায়গা থেকে তুমি ডেফিনেশনটা লিখবা, আশা করি এটা ক্লিয়ার হলো। সো মোটামুটি এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তুমি যদি উদ্ভিদের সমন্বয়ের কথা চিন্তা করো, উদ্ভিদের বডিতে তো আমাদের বিভিন্ন বিভিন্ন রকম কাজ হয়, তাই না? যেমন ধরো হচ্ছে আমাদের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? বীজ থেকে ছোট উদ্ভিদ তৈরি হওয়ার প্রক্রিয়া। একটা বীজ যদি আমি মাটিতে বপন করে ফেলি, তাহলে কি হবে? বীজ থেকে দুইটা জিনিস তৈরি হবে। বুঝছো? দেখো, বীজ থেকে আমাদের দুইটা জিনিস তৈরি হবে। উপরের দিকে বীজ থেকে তৈরি হবে ভ্রূণ কাণ্ড। ওকে, ভ্রূণ কাণ্ড, যেটা মাটির উপরে চলে আসবে। আর নিচে তৈরি হবে হচ্ছে ভ্রূণমূল। ওকে, ভ্রূণমূল। কথা কি বুঝতে পারছো? এই বীজ থেকে ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ড তৈরি হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে অঙ্কুরোদ্গম। এটাকে আমরা কি বলবো? অঙ্কুরোদ্গম। কথা কি বুঝতে পারছো? তারপর দেখো হচ্ছে আমাদের পুষ্পায়ন। পুষ্পায়ন বলতে আবার কি বোঝায়? পুষ্প তৈরি হওয়ার প্রক্রিয়া। তারপর দেখো ফল সৃষ্টি, এগুলো কি? উদ্ভিদের বডিতে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন প্রসেস, তাই না? তারপর দেখো বার্ধক্য প্রাপ্তি, মানে একটা গাছ বুড়ো হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা। তারপর সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে কি? বৈশিষ্ট্য প্রকাশ করার আগের সময়টা তুমি বলতে পারো। একটা উদ্ভিদ যখন ফুল তৈরি করবে, সেই ফুল তৈরি করার আগ পর্যন্ত সময়টাকে আমরা সুপ্তাবস্থা বলতে পারি। এরকম প্রত্যেকটা কাজ হচ্ছে একটা সুন্দর সুশৃঙ্খল নিয়মে কিন্তু সম্পাদিত হচ্ছে। এই নিয়মটাকে আমরা কি বলবো? এই নিয়মের কম্বিনেশনটাকে সমন্বয়, নিয়মের কম্বিনেশনটাকে আমরা বলতেছি হচ্ছে সমন্বয়। ওকে, কথা কি বুঝতে পারছো? ওকে, এখন সমন্বয় আসলে কিভাবে হয়? সমন্বয় হবে বিভিন্ন
ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তুর কারণে। দেখো এখানে লেখা আছে, আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা মতামত দিচ্ছেন কি, দেখো উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি, বিভিন্ন কাজের জন্য, মোট কথা বিভিন্ন কাজের জন্য ওদের বডির ভিতরেই একটা জৈব রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়, রাইট? জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে এই কাজগুলো হয়ে থাকে। এই জৈব রাসায়নিক পদার্থকে আমরা কি বলবো? ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুমি এভাবে মনে রাখবা, সমন্বয়ের জন্য মেইনলি দায়ী হচ্ছে ফাইটো হরমোন, ঠিক আছে? সমন্বয়ের জন্য দায়ী। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। চলো আমরা সামনের দিকে যাই। এরপর কি লেখা হয়েছে খেয়াল করে দেখো। এখন হচ্ছে আমরা একটু ফাইটো হরমোন নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। দেখো ফাইটো হরমোন কোথায় তৈরি হয়? কোষের ভেতরেই তৈরি হয়। উদ্ভিদ কোষের ভেতরেই তৈরি হবে এবং তৈরি হওয়ার পর সেটা বাহিত হয়ে পরিবাহিত হয়ে সেটা দূরবর্তী কোষে যাবে, সেই কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। আমাদের বডির ভিতরে যে হরমোনগুলো থাকে, যে জৈব রাসায়নিক পদার্থগুলো থাকে, তারা কি করে? একই মেকানিজমের মাধ্যমে, একই কৌশলের মাধ্যমে তারা দূরবর্তী কোষের মধ্যে চলে যাবে। ওকে, এখন আমাদের বডির ক্ষেত্রে এই পরিবহনের কাজটা করে কিন্তু রক্ত। বাট উদ্ভিদের বডিতে কি রক্ত আছে? রক্ত কিন্তু নাই। তাহলে উদ্ভিদের বডিতে এই পরিবহনের কাজটা কি করে জানো? উদ্ভিদের বডিতে এই পরিবহনের কাজটা করবে হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু। মাথায় রাখি, ভাস্কুলার টিস্যু, ঠিক আছে? মানে জাইলাম ফ্লোয়েম, তোমরা হয়তো এখনো এই জিনিসটা শেখো নাই, সমস্যা নাই, আমরা তোমাদের বিস্তারিত পড়াই দিব। ওকে, জাস্ট তুমি জিনিসটা মাথায় রাখো, এই ভাস্কুলার টিস্যু গুলো হচ্ছে পরিবহন টিস্যু হিসেবে কাজ করে, ঠিক আছে? এখন আসো, উদ্ভিদের বডিতে কি কি রকমের ফাইটো হরমোন পাওয়া যেতে পারে। এই ফাইটো হরমোন গুলোকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, বৃদ্ধি সহায়ক, এবং যা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকে আটকায়, তাই না, বৃদ্ধির জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে বৃদ্ধি সহায়কের মধ্যে কি আছে দেখো, অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। এবং বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কে কে কাজ করে? অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন। অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সামনে বৃত্তি পরীক্ষা দিব, এই বৃত্তি পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো খুব কমনলি আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরেকটা হরমোনের কথা বলা হয়েছে, সেটা কি? ফ্লোরিজেন। ফ্লোরিজেন, ঠিক আছে? তার নামটা একটু মাথায় রাখো। ফ্লোরিজেন মানে ফ্লাওয়ার, তুমি বলতে পারো, তাই তো? দেখো ফ্লোরিজেন এই শব্দটা কিন্তু দুইটা শব্দ থেকে আসছে। দুইটা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে ফ্লোর, সেটা তুমি ফ্লাওয়ার দিয়ে মনে রাখো, ফ্লাওয়ার তার মানে ফুল। আর একটা কি? জেন। জেন মানে কি জানো? তৈরি হওয়া। অর্থাৎ যে হরমোনের প্রভাবে উদ্ভিদে ফুল তৈরি হয় সেটা হচ্ছে ফ্লোরিজেন। এখন ফ্লোরিজেনটা তৈরি হওয়ার পর সেটা কোথায় চলে যাবে বলতো? এই যে দূরবর্তী কোষে চলে যাবে, পত্র মূলে চলে যাবে, ঠিক আছে? পাতার বোটার কাছাকাছি চলে যাবে। তুমি যদি একটা ফুল দেখো, এখনই তুমি যদি যে হচ্ছে তোমার আশেপাশে বিভিন্ন ফুলের দিকে তাকাও, তাই দেখবা কি ফুলগুলো আসলে পাতার গোড়া থেকে তৈরি হচ্ছে, পাতার বোটা থেকে তৈরি হচ্ছে। যেমন চিন্তা করো, এই ধরো আমি একটা পাতা এখানে নিলাম, এই ধরো আমাদের এখানে একটা পাতা আছে, ধরো এখানে একটা পাতা আছে, আবার ধরো এখানে আমাদের একটা পাতা আছে, তাই না? তো পাতার যে গোড়াটা অর্থাৎ বোটাটা, এই বোটা জায়গাটাকে আমরা কি বলতেছি? পত্রমূল। ওকে, এটাকে আমরা কি বলবো? পত্রমূল। তার ফ্লোরিজেন সৃষ্টি হয়ে এই পত্রমূলের কাছাকাছি আসবে, এখানে এসে হচ্ছে সে কি করবে? কাজ করবে। তার কাজের প্রভাবে এখান থেকে হচ্ছে ফুল তৈরি হবে। ওকে, তার ক্রিয়াকলাপের কারণেই এখান থেকে আলটিমেটলি ফুল তৈরি হয়। ধরো এই যে এরকম ভাবে একটা ফুল তৈরি হচ্ছে, বুঝতে পারছো? ওকে, সে আসলে এখানে এসে কি করে বলতো? সে পত্রমূলে যদি পত্র মুকুল থাকে সেটাকে সে পুষ্প মুকুলে কনভার্ট করে। পত্রমূলের মধ্যে একটা কোষের সঞ্চয় থাকে, একটা কোষের পুঞ্জ থাকে। ওকে, সে কি করবে? সে কোষের পুঞ্জ পত্র মুকুলকে সে পুষ্প মুকুলে কনভার্ট করবে। এখন পুষ্পমুকুল কি করবে? এখান থেকে পুষ্প তৈরি করবে, তাই না? এখান থেকে কি হবে বলতো? পুষ্প বা ফুল সৃষ্টি হবে, পুষ্প বা ফুল সৃষ্টি হবে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? এই জন্য আমরা বলতে পারি ফ্লোরিজেন উদ্ভিদে ফুল তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে, কমনলি দেয়। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। চলো আমরা আগাই। এরপর দেখো হচ্ছে আমরা যে হরমোনগুলোর কথা পড়ছিলাম, তাই না, সেই হরমোনগুলো একটু ফাংশন দেখার চেষ্টা করব। আমরা এখানে তিনটা হরমোন দেখবো। প্রথম হচ্ছে দেখো অক্সিন,
জিবেরেলিন যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, আর কি দেখো ইথিলিন এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। দেখার চেষ্টা করি এখান থেকে আমি কি কি ডিটেলস করতে পারি। অক্সিন কি আবিষ্কার করছে? বিজ্ঞানী চার্লস ডারউইন। আমরা যখন বিবর্তন নিয়ে পড়াশোনা করব তখনই কিন্তু চার্লস ডারউইনের কথাটা গুরুত্ব দিয়ে পড়বো। দেখো অক্সিন কিভাবে কাজ করে। অক্সিন মেমে হচ্ছে তোমার এক ধরনের ট্রফিক চলনে হেল্প করবে। হ্যাঁ, ট্রপিক চলনে হেল্প করবে। ট্রপিক চলন মানে কি? পরিবেশের কোনো উদ্দীপনার প্রভাবে যদি উদ্ভিদের কোনো পরিবর্তন হয়, কোনো চলন হয়, সেটাকে আমরা ট্রপিক চলন বলি। একটু কঠিন হয়ে গেল না? আমরা একটু সহজ করে বলবো যে উদ্ভিদে যে চলন প্রক্রিয়া, সেই চলন প্রক্রিয়ার জন্য কিন্তু এই অক্সিন অনেক বেশি ভূমিকা রাখে। বুঝতে পারছো? তাহলে উদ্ভিদের চলনে দেখো এটা কি করবে? উদ্ভিদের চলনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো চার্লস ডারউইন তিনি কি পরীক্ষাটা করছেন, তিনি কিভাবে বুঝলেন যে উদ্ভিদের চলনে অক্সিজেনের ভূমিকা আছে। খেয়াল করে দেখো তিনি কি করলেন। দেখো তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণের উপর আলোর প্রভাবটা লক্ষ্য করেন। আমরা অলরেডি শিখছি যে উদ্ভিদের বীজটা অঙ্কুরিত হয়ে ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডে কনভার্ট হয়। সেই ভ্রূণমূলের যে আবরণী বা ভ্রূণমুকুলের যে আবরণী, সেটাকে আমরা কি বলতেছি? ভ্রূণমুকুল আবরণী। বুঝতে পারছো? তার তুমি এভাবে চিন্তা করো, বীজের ভিতরে একটা কোষ থাকে, কোষের পুঞ্জ থাকে, যেটাকে আমরা ভ্রূণমুকুল বলি। সেই ভ্রূণমুকুল থেকে আলটিমেটলি ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ড তৈরি হয়। ওকে, তো সেই ভ্রূণমুকুলের যে আবরণীটা, তার উপর কিন্তু আলোর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। কিরকম প্রভাব? যখন এর উপর আলো হচ্ছে তির্যকভাবে আপতিত হয়, তখন দেখা যায় কি? দেখা যায় এই ভ্রূণমুকুলটা অঙ্কুরিত হয়ে যে কাণ্ডটা তৈরি হবে, সেটা আলোর দিকে বেঁকে যায় এবং ভ্রূণমূলটা কোন দিকে যাবে? আলোর বিপরীত দিকে চলে আসবে। এবার আমরা একটু ছবি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। ছবিতে আমরা বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, ধরো এই হচ্ছে আমাদের একটা জানালা। এই ধরো আমাদের একটা জানালা, আর এই ধরো আমাদের সেই বীজটা। তাহলে কি হবে বলো? বীজ থেকে আমাদের ভ্রূণমুকুলটা অঙ্কুরিত হয়ে তৈরি করবে ভ্রূণকাণ্ড, রাইট? এখান থেকে তৈরি হবে ভ্রূণকাণ্ড এবং এখান থেকে তৈরি হবে ভ্রূণমূল। খেয়াল করে দেখো তো এখানে সূর্যের আলো কিভাবে আসতেছে বলতো? এরকম ভাবে তির্যক ভাবে আসতেছে, তাই তো? এরকম তির্যক ভাবে আসতেছে, যার ফলে এই বীজের উপর তির্যক ভাবে আলো পড়তেছে। সো এই তির্যক ভাবে আলো পড়ার রেসপন্সে এখানে কি হবে? ভ্রূণকাণ্ডটা হচ্ছে আলোর দিকে বেঁকে যাবে। বুঝছো? ভ্রূণকাণ্ড ধরো এটা হচ্ছে আলোর দিকে বেঁকে যাবে, আর ভ্রূণমূলটা কি করবে? আলোর বিপরীত দিকে বেঁকে যাবে। হ্যাঁ, ভ্রূণমূলটা কিন্তু মাটির গভীরে যায়, ওকে, বাট সেটা কিন্তু আলোর বিপরীত দিকে চলে যায়। তাহলে দেখো তো ভ্রূণকাণ্ড কেন আলোর দিকে বেঁকে গেল? কারণ ভ্রূণকাণ্ডের শীর্ষে একটা হরমোন থাকে, একটা ফাইটো হরমোন থাকে। সেই ফাইটো হরমোনটার নাম কি? অক্সিন। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্রূণকাণ্ড, আর এটা হচ্ছে আমাদের ভ্রূণমূল। ওকে, তাহলে ভ্রূণকাণ্ড আলোর দিকে বেঁকে যাবে, ভ্রূণমূল হচ্ছে আলোর বিপরীত দিকে বেঁকে যাবে, কারণ হচ্ছে অক্সিন। তাই তো? এই দেখো এখানে কি বলেছে? ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। তাই তো? এটার অগ্রভাগে কি থাকে দেখো তো? অগ্রভাগে হচ্ছে যে রাসায়নিক পদার্থটি থাকে, তার নাম হচ্ছে অক্সিন। ওকে, তারপর দেখো অক্সিন প্রয়োগে কি হয়? শাখা কলমে মূল গজায়। তাই তো? শাখা কলমে মূল গজাবে। শাখা কলম বলতে আসলে কি বোঝায়? তোমরা হচ্ছে কলম করা হয়তো দেখছো অনেকেই, যে তোমরা যদি নার্সারিতে যে দেখো সেখানে দেখবা যে চারাগুলোকে পলিথিনের ব্যাগে করে রাখা হয়, তাই না? বিক্রি করার জন্য। ওকে, তো আমরা নর্মালি কি করি? এই চারাগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করি। সেই প্রসেসের মধ্যে একটা হচ্ছে কলম, তাই না? ধরো আমাদের কাছে একটা বড় গোলাপ গাছ আছে, আমি এখান থেকে অনেকগুলো গোলাপ গাছ পাইতে চাই, বাট আমার কাছে সেই পরিমাণে গোলাপের চারা নাই। তাহলে আমি কি করব? গোলাপ গাছের একটা শাখা কাটবো, শাখা কেটে সেটাকে আমি মাটির মধ্যে পুঁতে রাখবো। যদি এই শাখার গোড়া থেকে মূল তৈরি হয়, সেটা কিন্তু একটা স্বাধীন উদ্ভিদ হিসেবে বড় হইতে পারবে। ঠিক আছে? তাহলে এই শাখাটাকে আমরা কি বলতেছি? আলটিমেটলি বলতেছি হচ্ছে শাখা কলম। এই প্রক্রিয়াটাকে আমরা বলি কলম। শাখা ব্যবহার করলাম বলে এটার নাম কি হয়ে গেল? শাখা কলম। ওকে, কথা কি বুঝতে পারছো? সো এই শাখা কলমে নর্মালি কিন্তু মূল গজানোর কথা না, তাই না? কারণ আমি তো মূল এখানে তৈরি করিনি, আমি তো কাণ্ড থেকে বা শাখা থেকে একটা পার্ট নিছি। বাট তাও কিন্তু এই শাখা থেকে মূল গজাবে কেন? কারণ শাখার অগ্রভাগে কি থাকে বলতো? অক্সিন থাকে। ঠিক আছে, এই জন্য কিন্তু মূল গজায়। ওকে, তারপর দেখো এটা কি বলছে? আর ফলের অকালে ঝরে পড়া রোধ করে। খেয়াল করে দেখো ফলটা কিভাবে তৈরি হয় জানো? ফলটা আলটিমেটলি ফুল থেকেই তৈরি হয়। ফুলের গর্ভাশয় বলে একটা অংশ আছে, সেই গর্ভাশয় থেকেই ফলটা তৈরি হয়। এখন ফলটা তৈরি হওয়ার পর সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাছে যুক্ত থাকে। বুঝছো? গাছের শাখাটার সাথে যুক্ত থাকে, সে আজীবন থাকবে না।
একটা সময় পর কিন্তু সেটা হচ্ছে গ্র্যাভিটির প্রভাবে, মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে পতিত হয়, বাট তাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাছে থাকতে হয়, তাই না? সেই নির্দিষ্ট সময়ের আগেই যদি সে গাছ থেকে পড়ে যায় তাহলে সেটা হচ্ছে অকালে ঝরে পড়া আমরা বলতে পারি। সে অকালে ঝরে পড়াকে কে রোধ করে বলতো? অক্সিন রোধ করবে। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। চলে আসো আমরা পরবর্তী হরমোন দেখি, জিবরেলিন। জিবরেলিনকে আমি কোথায় পাবো? চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে মিললে আমরা এদেরকে দেখতে পারবো, তাই না? যে অঞ্চল ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাদেরকে আমরা বর্ধিষ্ণু অঞ্চল বলি। তো এইসব বর্ধিষ্ণু অঞ্চলে আমি কি পাবো? জিবরেলিন পাবো, ঠিক আছে? তারপর দেখো জিবরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে? পর্ব মধ্যগুলো, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই পর্ব মধ্য বলতে আবার কি বোঝায়? আচ্ছা, আমরা কি বাঁশ দেখছি না সবাই? বাঁশ তুমি কিন্তু দেখছো বাঁশ কিন্তু পুরোপুরি স্মুথ হয় না, তার মাঝখানে মাঝখানে এরকম ভাবে একটা অস্থানিক এখান থেকে শিকড় তৈরি হয়, তাই না? অস্থানিক ভাবে মূল তৈরি হয়, বুঝতে পারছো? অস্থানিক ভাবে মূল তৈরি হয়। আবার তুমি যদি বাঁশটাকে কাটো তাহলে বাঁশটা কিন্তু পুরোপুরি তুমি ফাঁপা পাবা না, ফাঁপা হয় না, হলো হয় না। বাঁশ হচ্ছে এরকম সেকশন সেকশন করা থাকে। ধরো এই জায়গাটা যদি হলো হয়, দেখো যদি আমাদের এই জায়গাটা যদি হলো হয়, ফাঁপা হয়, এই জায়গাটা কি থাকে বলতো? ব্যবধায়ক থাকে। আবার দেখো এই জায়গাটা এরকম ফাঁপা হয়, আবার এই জায়গায় ব্যবধায়ক থাকে, মানে পুরোটাই একটা পাইপের মতো ফাঁপা হয় না, মাঝখান দিয়ে মাঝখানে কি থাকে? সেকশন থাকে। এই সেকশন গুলাকে আমরা কি বলতেছি? পর্ব। পর্ব, ঠিক আছে? দুটা পর্বের মধ্যবর্তী জায়গাকে আমরা কি বলবো? পর্ব মধ্য। দুটা পর্বের মধ্যবর্তী জায়গাকে আমরা কি বলবো? পর্ব মধ্য, অথবা মধ্য পর্ব কিন্তু বলা যেতে পারে। তাহলে এই যে মাঝখানে যে ফাঁপা জায়গাটা আমি পাবো সেটাকে আমরা কি বলবো বলতো? পর্ব মধ্য। সবার ক্ষেত্রে কিন্তু এটা ফাঁপা হয় না। যেমন ধরো তুমি আখের কথা চিন্তা করো, তাদের মধ্যে কিন্তু ফাঁপা হয় না, বিভিন্ন ফাইবার থাকে, তাই না? যেখানে আমরা কামড়ে কামড়ে রসটা খাই। সো এই পর্ব মধ্যকে দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য জিবরেলিন হরমোনটা কাজ করবে। এজন্য বিভিন্ন খাটো উদ্ভিদ যাদের গ্রোথ ঠিকভাবে হচ্ছে না, যারা আকারে বড় হচ্ছে না, সেসব উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই হরমোনটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তারপর অন্যান্য সাধারণ উদ্ভিদেও এই হরমোনটা প্রয়োগ করলে সেটার পর্ব মধ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আকারে অনেক বড় হইতে পারে, লম্বা হইতে পারে। এবং দেখো বীজের সুপ্তাবস্থা কাটাইতে হচ্ছে এই হরমোনটা হেল্প করবে। বীজের সুপ্তাবস্থা মানে কি? বীজ থেকে আলটিমেটলি সেটা অঙ্কুরিত হয়ে চারা তৈরি করবে, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড তৈরি করবে। এই ঘটনা হওয়ার পর্যন্ত, এই ঘটনা হওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা কি বলি? বীজের সুপ্তাবস্থা। ওকে, ইনকিউবেশন পিরিয়ড বা বীজের সুপ্তাবস্থা। এই সুপ্তাবস্থাকে তাড়াতাড়ি নষ্ট করার জন্য, তাড়াতাড়ি যাতে আমরা চারা তৈরি করতে পারি, সেই কাজের জন্য কিন্তু জিবরেলিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, এরপর হচ্ছে ইথিলিন। দেখো তো ইথিলিন কি বলছি? ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, তাই না? দেখো অক্সিন বা জিবরেলিন এরা নরমালি তরল পদার্থ হয়, বাট ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। ওকে, এটার মেইন কাজটা কি দেখো? সেটা ফল পাকাতে সাহায্য করে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং মাঝে মাঝে সময় কি করা হয়? বিভিন্ন কাঁচা ফলকে খুব দ্রুত বাজারজাত করার জন্য কিন্তু সেটার উপরে আর্টিফিশিয়াল ভাবে বাইরে থেকে ইথিলিন দেওয়া হয়। বাট ফলের ভেতরে কিন্তু কি থাকে বলতো? আলাদা করে ইথিলিন থাকে, যেটা হরমোন হিসেবে কাজ করে, ফাইটো হরমোন হিসেবে কাজ করে। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে? দেখো যে এগুলো হচ্ছে বিভিন্ন অংশে পাওয়া যায়, লাগবে না অত কিছু। ইথিলিন দেখো বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। দেখো এটা কিন্তু অনেকটা জিবরেলিনের মতোই হয়ে গেছে। জিবরেলিন শুধুমাত্র বীজের সুপ্তাবস্থা কাটায় এবং ইথিলিন হচ্ছে বীজের সহ মুকুলের সুপ্তাবস্থাও কিন্তু কাটায় ফেলে। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে কি করবে? বড় হইতে বা লম্বা হইতে সহায়তা করে। এটা কিন্তু জিবরেলিনের মতোই হয়ে গেছে অনেকটা। এবং এখানে দেখো ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফুল এবং ফল সৃষ্টির সূচনা করবে, পরীক্ষা কিন্তু আসে। কার প্রভাবে ফুল এবং ফল সৃষ্টি হয়? তুমি কিন্তু এটাকে জিবরেলিন ইথিলিন বলতে পারো। ওকে, এবং দেখো ইথিলিনের কারণে পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত হয়। ত্বরান্বিত হয়, এখানে আমি কি বলতেছিলাম? অকালে ঝরে পড়া রোধ হবে, যাতে তাড়াতাড়ি ঝরে না পড়ে যায়। বাট একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেটা ঝরে পড়ার দরকার হবে, তাই না? নির্দিষ্ট সময় পরে কিন্তু সেটা ঝরে পড়ে যাওয়াই দরকার, নাহলে উদ্ভিদের ক্ষতি। সো সেটা ঝরে পড়ে যাওয়ার কাজটা কি করবে? ত্বরান্বিত করবে, ফাস্ট করে দিবে। বুঝতে পারছো? তাহলে অক্সিন হচ্ছে আটকায়, জিবরেলিন এটাকে ফাস্ট করে দেয়। এখন তুমি যদি খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়ে আসছিলাম বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কিন্তু ইথিলিন কাজ করে, তাই না? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কিন্তু ইথিলিন কাজ করে। তুমি বলতে পারো, ভাই ইথিলিন তো এখানে আমাদের কত উপকারী করতেছে, সে সুপ্তাবস্থা কাটাইতেছে, ফল পাকাইতেছে, কাণ্ডের বৃদ্ধি করতেছে, তাহলে সে কিভাবে বৃদ্ধির প্রতিবন্ধক হইলো? মেনলি আমরা এটাকে সেই ফলের সাথে চিন্তা করে, ফলের সাথে আসলে জিনিসটাকে মিলাই মিলাই চিন্তা করতেছি। দেখো তো
ফলের অকালে ঝরে পড়া রোধ, এটা কিন্তু একটা ভালো কাজ। ফলকে আমি বেশি সময় গাছের মধ্যে ধরে রাখবো, এই জন্য বৃদ্ধির সহায়ক হচ্ছে অক্সিন। আবার হচ্ছে ফলের ঝরে পড়াকে হেল্প করতেছে, তাহলে ফল খুব সহজেই গাছ থেকে ঝরে পড়বে, তাহলে ফলের বৃদ্ধিটাকে আমি আটকাই দিলাম, এই জন্য এটা হবে বৃদ্ধি প্রতিবন্ধক, তাই না? ওকে, তার মানে এই না যে প্রতিবন্ধক হইলে এটা আমাদের জন্য খারাপ। ওকে, বুঝতে পারছো? যখন যেটা হওয়া দরকার সেটাই হওয়া দরকার, যখন যেটা হওয়ার প্রয়োজন সেটা আমি করবো আর কি। চলো আমরা আগাই। এবার চলে আসা হচ্ছে উদ্ভিদের চলন। ঠিক আছে, দেখো উদ্ভিদের কিন্তু হাত পা নাই, তার মানে উদ্ভিদ কিন্তু মানুষের মতো বা কোনো প্রাণীর মতো চলাচল করতে পারে না। বাট মানুষ যেমন হচ্ছে বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া দেয়, উদ্ভিদও কিন্তু ঠিক একই রকম ভাবে উদ্দীপনার প্রতি সাড়া দিতে পারে। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে আমি এই রুমটার মধ্যে ক্লাস নিচ্ছি, আমার পাশের রুমে কিন্তু তোমাদের অভিক ভাই ক্লাস নিচ্ছে। এখন অভিক যদি আমাকে ডাকে, আমি কি করব? ওর দিকে চলে যাব, রাইট? ওর কথা শুনতে চলে যাব, তাহলে এটা এক ধরনের চলন, তাই না? তার মানে বাইরে থেকে কেউ আমাকে ডাকলো, এটা কিন্তু আমাদের জন্য একটা উদ্দীপনা হিসেবে কাজ করে। সো আমরা যেমন উদ্দীপনার প্রতি সাড়া দিচ্ছি, এটা যেমন আমাদের চলন, উদ্ভিদে কিন্তু ঠিক একই রকম ভাবে উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে চলন করতে পারে। ঠিক আছে, খেয়াল করে দেখো। এই জন্য সেটা হচ্ছে, দেখো, অভ্যন্তরীণ এবং বহিঃ উদ্দীপকের প্রতি সাড়া দিতে পারে। ঠিক আছে, সাড়া দিলে তার কি হবে? চলন এবং বৃদ্ধি সংঘটিত হবে। এই ধরনের চলনকে আমরা কি বলতেছি বলতো? ট্রপিক চলন। ট্রপিক চলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রপিক চলন, যেমন ধরো হচ্ছে আমরা দেখলাম না ভ্রূণ মুকুল আবরণের উপর সূর্যের আলোর প্রভাব, সেটাও কিন্তু একটা ট্রপিক চলনের এক্সাম্পল। তাহলে আমি লিখে দিই, ভ্রূণ মুকুল আবরণের উপর সূর্যালোকের প্রভাব। ওকে, বুঝতে পারছো? এখানে দেখো আবার আমাদের একটা পরীক্ষা দেওয়া আছে, আলোর প্রতি উদ্ভিদের সাড়া। আমরা কিন্তু মোটামুটি এটা পড়ে ফেলছি, তাই না? তুমি চাইলে দেখতে পারো, তুমি চাইলে এখানে যে ক্রিয়াকলাপটা দেওয়া আছে এটা তোমাদের প্র্যাকটিক্যালের পার্ট, চাইলে তুমি নিজেও বাসায় করতে পারো, তাই না? একটা চারা গাছ তুমি নিবা, সেটাকে 4-5 দিন হচ্ছে রোদের মধ্যে রেখে দিবা। তাহলে দেখা যাবে কি? তাহলে দেখা যাবে হচ্ছে উদ্ভিদের যে কাণ্ডটা আছে, সেটা কাণ্ডটা হচ্ছে আলোর দিকে বেঁকে গেছে, তাই না? জানালার বাইরে আলোর দিকে বেঁকে গেছে। আলো যেদিক থেকে তির্যক ভাবে আসতেছিল, বাঁকা ভাবে আসতেছিল, সেদিকে বেঁকে গেছে। আর মূলগুলো কি হয়েছে? আলোর উৎসর বিপরীত দিকে বেঁকে গেছে। আলোর উৎসর বিপরীত দিকে বেঁকে গেছে। কার প্রভাবে বলতো? অক্সিন এনজাইমটার প্রভাবে। তাহলে এই দুটা কাজে কার প্রভাবে হবে? অক্সিন এনজাইমের প্রভাবে হবে। সরি, অক্সিন হরমোন, এনজাইম তো না, অক্সিন হরমোনের প্রভাবে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি শিওর হচ্ছি কাণ্ডের হয় আলোকমুখী চলন, মূলে হবে আলোক বিমুখী চলন। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে হরমোনের প্রভাব। দেখো অক্সিন হরমোন কি করবে? শাখা কলমে মূল গজাবে, মূল উৎপাদন করবে, এটা আমরা অলরেডি পড়ছি। তারপর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু এক ধরনের অক্সিন, যেটা কি করবে? ক্ষতস্থান পূরণ করবে। আমি গাছের এক জায়গায় ধরো আমি কি করলাম? দা দিয়ে কোপ দিলাম বা কুঠার দিয়ে কোপ দিলাম, সেই জায়গাটা কিন্তু আজীবন সেরকম ক্ষত হয়ে থাকবে না। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি করবে? সেই জায়গাটাকে আবার বাকল তৈরি করে, এপিডার্মিস তৈরি করে ক্লোজ করে দিবে। তারপর দেখো অক্সিন প্রয়োগে কি হয়? ফলের মোচনটা বিলম্বিত হয়। দেখতে পারো আর কি ফল, হ্যাঁ এগুলো দেখতে পারো আর কি। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না। ওকে, এবার চলে আসা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এখন দেখো উদ্ভিদে কিন্তু তেমন ভাবে স্নায়ুতন্ত্র নাই, উদ্ভিদে কিন্তু ব্রেইন নাই, কোনো হচ্ছে নার্ভ নাই, তাই না? বাট মানুষের কিন্তু আছে, তাই তো? এখন মানুষের বিষয়টা তাহলে কিরকম কি দাঁড়াইতে পারে খেয়াল করে দেখো। মানুষ আলটিমেটলি সমন্বয় করবে এই স্নায়ুতন্ত্র দিয়ে। ওকে, তাহলে মানুষের সমন্বয়টা কি দিয়ে হবে বলতো? স্নায়ুতন্ত্র দিয়ে হবে। উদ্ভিদের সমন্বয়টা হচ্ছিল ফাইটো হরমোন দিয়ে, মানুষের সমন্বয়টা হবে কি দিয়ে বলতো? স্নায়ুতন্ত্র দিয়ে। একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে স্নায়ুতন্ত্র বলতে কি বুঝবো আমরা? খেয়াল করে দেখো, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে। আমি যদি তোমাকে এটা মার্ক করে দেই, তাহলে দেখো এখানে কি রাখা আছে। দেখো, প্রাণী দেহের যে তন্ত্রের দ্বারা দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা হয়, একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে কিন্তু কানেক্টেড। যেমন এই যে আমি কথা বলতেছি না, আমার কথা বলার সময় কিন্তু আমি খাইতে পারবো না, তাই তো? বাট শ্বাস প্রশ্বাস আমার ঠিকই চলবে, আমার হার্টটা কিন্তু ঠিকই বিট করবে, তাই না? আমার হৃৎপিণ্ড কিন্তু ঠিকই কাজ করবে, আমার ব্রেন কাজ করবে, আমার চোখ কাজ করবে। বুঝতে পারছো? তার মানে একই সাথে অনেকগুলা সিস্টেম একসাথে কাজ করতেছে না, এটাই হচ্ছে সিস্টেমের মধ্যে সংযোগ রক্ষা করা। ঠিক আছে, এই যে কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করা, একটা যাতে আরেকটাকে স্টপ না করতে পারে। ঠিক আছে, এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা। ঠিক আছে, ধরো যদি এখন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, লাইটটা তো অফ হয়ে যাবে। লাইটটা যদি অফ হয়ে যায়, আমি কি ক্লাস নিতে পারবো? আমার
কাছে যদি আমার শক্তিতে, আমার বডিতে যদি এনার্জিও থাকে, আমার যদি অনেক ইচ্ছাও করে, আমি কিন্তু ক্লাস নিতে পারবো না। কারণ কি, লাইটটা অফ হয়ে গেছে। তার মানে বাইরে থেকে যে আমাদের উদ্দীপনাটা আসবে, এই যে লাইটটা অফ হয়ে গেল, সেটার আমি কি করবো, একটা প্রতিবেদন সৃষ্টি করবো, একটা রেসপন্স তৈরি করব। আমি একটা রেসপন্স তৈরি করব। লাইট নাই তাই আমি ক্লাস নিতে পারতেছি না। বুঝতে পারছো? এভাবে করে আমরা কি করি, পরিবেশের সাথে সম্পর্ক আমরা রক্ষা করি। এই পুরো জিনিসটাই, সমস্ত কাজ যারা করে তারা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। তারা হচ্ছে কি বলতো, আমাদের স্নায়ুতন্ত্র। ওকে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিসটা। তাহলে বলতো স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? এখানে যা লেখা না, এখানে আমি তাই দেখতে পারতেছি। তাহলে স্নায়ুতন্ত্র যদি প্রধান কাজ জিজ্ঞেস করে, আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে যে বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, তারপর কার্যাবলী বন্ধ সমন্বয় সাধন করে, তাই না, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। খেয়াল করে দেখো, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। বিভিন্ন অংশ উদ্দীপনা বহন করে, কাজের মধ্যে সমন্বয় সাধন করে, পরিবেশের সাথে সম্পর্ক রাখে। এইগুলোই হচ্ছে মেনলি স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। এবার আসলে স্নায়ুতন্ত্রের কি কি পার্টস আছে। প্রধান যে পার্টসটা, সেটাকে আমরা কি বলি, মস্তিষ্ক বা ব্রেইন বলি। মানুষের মস্তিষ্ক যেহেতু বাকি সব প্রাণীর তুলনায় উন্নত, এজন্য মানুষকে আমরা কি বলি, সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত, তাই না? তোমরা মনে হয় ইসলাম শিক্ষাটা পড়ছো। আচ্ছা, তারপর দেখো, মস্তিষ্কের মধ্যে অনেক রকমের বিশেষ টাইপের কোষ থাকে। হ্যাঁ, অনেকগুলো বিশেষ টাইপের কোষ থাকে। এই কোষগুলোকে আমরা কি বলি, নিউরন বা স্নায়ু কোষ। এখন আমরা নিউরন বা স্নায়ু কোষ সম্পর্কে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। এখানে আমরা একটা আবছা করে ছবি দিয়ে দিছি, এই ছবিটা আমি কমপ্লিট করব, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের সেই নিউরন, ঠিক তাই তো? এই হচ্ছে আমাদের সেই নিউরন, স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক, তাই না? স্নায়ুতন্ত্র গঠিত হবে নিউরন দিয়ে, স্নায়ুতন্ত্র কাজও করবে কিন্তু নিউরন দিয়ে। এবং দেখো, নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে, তাই তো? আমাদের এমন নিউরনও সম্ভব যেটা আমাদের একদম মাথা থেকে তৈরি হয়ে একদম পায়ের আঙুলের ডগা পর্যন্ত চলে গেছে। এরকম নিউরনও কিন্তু সম্ভব, এত লম্বা নিউরন কিন্তু হয়। ঠিক আছে, এবার হচ্ছে নিউরনের কিন্তু দুইটা প্রধান পার্টস আছে। আমি যদি নিউরনের ছবিটা তোমাদের একটু দেখাই, তাহলে দেখো, সবার বাইরে আমি কি পাবো, এরকম এরকম আমরা বিভিন্ন আকারের একটা চ্যাপ্টা অংশ পাবো। সেটা গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, এমনকি নক্ষত্রাকার মানে স্টার শেপটাও হইতে পারে। এই জিনিসটাকে আমরা কি বলি, কোষ দেহ, তাই তো? তাহলে এটাকে আমি কি বলবো, কোষ দেহ। এটা একটু আমি ভিন্ন কালার দিয়ে দেখাই। এটাকে আমি বলবো হচ্ছে কোষ দেহ। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে কোষ দেহটাকে আমরা সোমাইট বলতে পারি ইংলিশে। এখন দেখো তো, কোষ দেহ থেকে আমাদের কিছু প্রজেকশনস বের হয়ে আসছে, কিছু লম্বা লম্বা অংশ বের হয়ে আসছে। এর মধ্যে এটা হচ্ছে অনেক লম্বা, এই অংশটা হচ্ছে আমাদের অনেক লম্বা, আর এগুলো হচ্ছে খুব ছোট ছোট কিছু লম্বা লম্বা অংশ, রাইট? এগুলো হচ্ছে ছোট ছোট কিছু লম্বা লম্বা অংশ। এই সমস্ত লম্বা লম্বা অংশকে আমরা কি বলি, প্রলম্বিত অংশ। তাহলে এইগুলা হচ্ছে, যত আমি সাদা কালারের পার্টস গুলো আঁকলাম, এগুলো সব কি হবে বলতো, প্রলম্বিত অংশ। তাহলে আমাদের কোষ দেহ থাকবে, সেল বডি, এবং থাকবে কি, প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেটা হচ্ছে সবচেয়ে মোটা, সবচেয়ে বড়, সবচেয়ে মোটা প্রলম্বিত অংশ, সেটাকে আমরা কি বলবো, একজন। সেটাকে আমরা কি বলবো বলতো, একজন। ঠিক আছে, এটার নাম কি হবে বলো, নাম হবে হচ্ছে একজন। এখন একজনের মধ্যে একটা মজার বিষয় আছে, সেটা কি, একজনের বাইরে কিছু আবরণ থাকবে। বুঝতে পারছো? একজনের বাইরে কিছু আবরণ থাকতে পারে। তুমি যদি তোমাকে সেই আবরণগুলো একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এটা একটু পাতলা করে আঁকি। এই ধরো হচ্ছে আমাদের একজনের লম্বা অংশটা, তাই না? এখন একজনের বাইরে কি থাকবে, আমাদের প্রোটিন এবং লিপিডে তৈরি একটা আবরণ থাকবে। এবং দেখছো, সেই আবরণটা কিন্তু এরকম কন্টিনিউয়াস না, সেই আবরণটা হচ্ছে জায়গায় জায়গায় ছেদ করা, এরকম কেটে দেওয়া। ঠিক আছে, এই আবরণটার নাম কি বলতো, মায়েলিন শীথ। ওকে, তোমাদের বই মনে মায়োলিন লেখা না, আসলে সঠিক উচ্চারণটা কি, মায়েলিন। মায়েলিন শীথ বা মায়েলিন আবরণ। ওকে, মায়েলিনটা সঠিক উচ্চারণ, মায়েলিন। এখন তুমি কি বইটা লিখবা নাকি আমারটা লিখবা? তুমি সবসময় বইটা ফলো করবা, সঠিকটা জেনে নিবা আমার কাছ থেকে, বাট লিখবা কিন্তু বইয়ের মতো। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের সেই মায়েলিন শীথ। এখন মায়েলিন শীথে যেসব জায়গায় হচ্ছে সেকশন করা থাকে, মায়েলিন শীথ কিন্তু কন্টিনিউয়াস না, যে একবার এই পুরোটা কভার করে ফেললো না। মায়েলিন শীথ আবার তৈরি হয় সোয়ান কোষ দিয়ে, তাই না? এটা অনেকগুলা কোষ থাকে, কোষগুলো যে জায়গায় সংযুক্ত হয় সেই জায়গায় এরকম ভাবে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এরকম ভাবে ছোট্ট করে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপটাকে আমরা কি বলি, র্যানভিয়ারের পর্ব।
কি বলবো বলতো, র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, আর আমাদের একজনটা যেখানে শেষ হয়ে যায় সেখানে এরকম ভাবে একটা প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা বলেছি টেলোডেনড্রিয়ন। ওকে, এই পার্টটার নাম কি বলতো, টেলোডেনড্রিয়ন। যেহেতু তোমাদের বইয়ে নাই, মানে নামটা উল্লেখ করে নাই, আমি আর বললাম না। ঠিক আছে, এবার তো আমরা হচ্ছে উপরে চলে আসি। দেখো তো, কোষ দেহের মধ্যে আমি কি কি পার্টস পাবো? মোটামুটি এখানে বড় আকার একটা নিউক্লিয়াস পাওয়া যাবে, তাই না? এখানে আমরা সাইটোপ্লাজম পাবো, সাইটোপ্লাজমের মধ্যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, তাই না? মানে কোষের মধ্যে যা যা উপাদান থাকা দরকার সবই আছে, মোটামুটি সবই আছে। একটা জিনিস নাই, সেটা কি বলো, সেন্ট্রিওল। এই জন্যই কিন্তু আমাদের নিউরন গুলো বিভাজিত হয় না। মনে রাখবো, প্রাণী কোষের বিভাজনের জন্য অবশ্যই সেন্ট্রিওল প্রয়োজন, তাই তো? যেহেতু নিউরনে আমাদের সেন্ট্রিওল নাই, তাই নিউরন কিন্তু বিভাজিত হইতে পারে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের ডেনড্রন গুলা যে আমি বললাম, এই যে এগুলোকে আমি কি বলে আসছিলাম, ডেনড্রন, তাই না? এখন দেখো, ডেনড্রন গুলা বিভক্ত হয়ে আরো কিছু সূক্ষ্ম শাখা তৈরি করে, আরো কিছু পাতলা সূক্ষ্ম শাখা তৈরি করে, বুঝতে পারছো? এরকম পাতলা সূক্ষ্ম শাখা তৈরি করে। এই শাখাগুলোকে আমরা কি বলি, ডেনড্রাইট। ঠিক আছে, এই শাখাগুলোকে আমরা কি বলবো, ডেনড্রাইট। ওকে, এই শাখাগুলোর নাম কি হবে, ডেনড্রাইট। ডেনড্রনের ছোট শাখা হচ্ছে ডেনড্রাইট। ওকে, বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা ছবিটা ক্লিয়ার এখন বুঝতে পারছো। এই কথাগুলো এখানে ডিটেইলসে লেখা আছে, আমি যদি তোমাকে শর্ট করে একটু বলি। দেখো, কোষ দেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ, মাথায় রাখতে হবে। তাহলে আমাদের মনে রাখবা যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। ওকে, আর নিউরনের প্রধান অংশ হচ্ছে কোষ দেহ। এভাবে মনে রাখো। এটা বিভিন্ন আকারে হইতে পারে, যেমন গোলাকার, ডিম্বাকার, তারপর দেখো স্টার শেপড বা নক্ষত্রাকার, হ্যাঁ, স্টিলেট বলতে পারি আমরা। কোষ দেহের ভেতরে কি থাকবে, কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ওকে, দেখো এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে, কি থাকে না বলতো, সেন্ট্রিওল থাকে না। তাই এটা হচ্ছে অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। ভেরি ইম্পর্টেন্ট। মানে বিভাজনের জন্য শুধুমাত্র নিউক্লিয়াস থাকলেই হবে না, সেন্ট্রিওলও থাকতে হবে। আচ্ছা, প্রলম্বিত অংশ দেখো, কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে আমরা কি বলতে পারি, প্রলম্বিত অংশ বলতে পারি। এটা মেনলি দুই টাইপের হয়, দুই রকমের হয়। একটা হচ্ছে লম্বা শাখা, এক্সন, এবং আরেকটা হচ্ছে ছোট শাখা, ডেনড্রন। তাই তো? এক্সনটা কি দেখো, যে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে আমরা কি বলতেছি, এক্সন বলতেছি। ঠিক আছে, ওকে, মোটামুটি আমরা বুঝলাম। আচ্ছা, এগুলো আর লাগবে না। ডেনড্রন দেখো, এক্সন যেখান থেকে শুরু হলো সেই জায়গাটুকু বাদে বাকি সব জায়গা থেকে উৎপন্ন ছোট শাখাগুলোকে আমরা ডেনড্রন বলি। এগুলো বেশি লম্বা হয় না, এবং ডেনড্রন থেকে যে শাখা তৈরি হয় সেটাকে আমরা কি বলি, ডেনড্রাইট। ডেনড্রন থেকে উৎপন্ন শাখাকে আমরা কি বলবো, ডেনড্রাইট। ওকে, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর এখানে একটা কথা বলা আছে, সেটা কি, এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে, মানে কোষ দেহের দিকে পরিবাহিত হয়। এখানে একটা ভুল কথা লেখা আছে, ভুল না, আসলে আংশিক ভুল। মনে রাখবো, নিউরনের মধ্যে দিয়ে স্নায়ুতাড়না বা নার্ভ ইম্পালস শুধুমাত্র এক ডিরেকশনে যায়। সেটা কি, সেটা হচ্ছে কোষ দেহ থেকে একজনের দিকে, একটা ডিরেকশনে যায়। ঠিক আছে, উল্টা দিকে কিন্তু আসে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে যে ভাই এখানে বললো স্নায়ুতাড়না হচ্ছে একজন থেকে, ডেনড্রাইট থেকে নিউরনের দেহের দিকে যায়, এটা কি রকম? খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা নিউরনের কথা বলা হয় নাই। এই নিউরনটা কিন্তু নিচে আরেকটা নিউরনের সাথে কানেক্টেড, বুঝতে পারছো? এই নিউরনটা নিচে আরেকটা নিউরনের সাথে কানেক্টেড। কোন পার্টটা দিয়ে কানেক্টেড বলতো, ডেনড্রাইট পার্টটা দিয়ে কানেক্টেড। মানে দেখা যাবে কি, দেখা যাবে হচ্ছে এই একজন থেকে স্নায়ুতড়না যাবে হচ্ছে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে, সেখান থেকে সেটা আলটিমেটলি কোষ দেহে যাবে, বুঝতে পারছো? তার মানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে ডেনড্রাইট গুলো দিয়ে কিন্তু আসলে স্নায়ুতড়না প্রথমে হচ্ছে কোষ দেহের মধ্যে আসবে। ওকে, কোষ দেহের মধ্যে আসবে, এখান থেকে সেটা পরবর্তীতে একজন দিয়ে আবার পরবর্তী নিউরনের মধ্যে চলে যাবে। তাহলে মনে রাখবো, কোষ দেহের মধ্যে স্নায়ুতড়না কি দিয়ে আসে, ডেনড্রাইট দিয়ে আসে। অনেক বেশি ইম্পর্টেন্ট, ডেনড্রাইট দিয়ে আসবে। তারপর দেখো, যে আমি যে কথাটা বললাম, যে আমাদের নিউরন গুলা কিন্তু একা থাকে না, অনেকগুলা নিউরন একসাথে মিলে একটা কি করে, সংযোগ তৈরি করে। সেই সংযোগটাকে আমরা কি বলি, সিন্যাপস। ওকে, দেখো, একটি স্নায়ু কোষের বা নিউরনের একজন অপর স্নায়ু কোষের ডেনড্রাইটের সাথে মিলিত হয়। এক্সন গুলা ডেনড্রাইটের সাথে মিলিত হয়,
এই মিলিত হওয়ার স্থানটাকে আমরা কি বলবো? সিন্যাপস। ওকে, সিন্যাপস। এই সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতারণা একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে যায়, তাই না? একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষের দিকে যায়। ওকে, ঠিক আছে। এখানে যদি একটু ডিরেকশনটা ঠিক দেয় নাই, এখানে ডিরেকশনটা একটু ভুল দেওয়া আছে, সমস্যা নেই, বাট আমাদের মাথায় রাখতে হবে আমি কিন্তু আঁকার সময় ঠিকভাবে আঁকবো, ঠিক আছে? তো এখানে মেনলি কি হচ্ছে, আমি যদি এই ফিগারটা, এখানে তোমাদের যেই ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে দেখো এই ধরো হচ্ছে আমাদের একটা কোষ দেহ, কোষ দেহ থেকে আমাদের কি হচ্ছে বলতো, এরকম ডেনড্রন ডেনড্রাইট এগুলো বের হচ্ছে, তাই না? এরকম ভাবে ডেনড্রন ডেনড্রাইট গুলো বের হচ্ছে। এবং এখানে কি আছে বলো, এখানে একটা এক্সন আছে, এই ধরো আমাদের সেই এক্সনের লাস্ট পার্ট গুলা, তাই না? এবং এখানে হচ্ছে আমাদের এই মাইলিন শীটটা আছে, র্যানফিয়ার পর্ব, এগুলো মোটামুটি আমরা দেখছি। ওকে, এগুলো কিন্তু মোটামুটি আমরা দেখছি। এখন খেয়াল করে দেখো, এদিকে আমাদের কিন্তু আরেকটা এরকম নিউরন হওয়া পসিবল, তাই না? এদিকে আমাদের আরেকটা এরকম নিউরন হওয়া পসিবল, এখানে আরো একটা নিউরন হওয়া পসিবল, রাইট? তাহলে এই নিউরন গুলো দিয়ে কিন্তু আমাদের কি হবে, স্নায়ুতারণা পরিবাহিত হবে। তো যদি আমি বইয়ের ফিগারটা ঠিক করে আঁকার চেষ্টা করি, তাহলে কি হয় বলতো, আমাদের ডেনড্রন থেকে এক্সনের দিকে পরিবহনটা হবে, ডেনড্রন থেকে এক্সনের দিকে পরিবহনটা হবে, ঠিক আছে? এরকম ভাবে এই দিকে পরিবহনটা হবে, ঠিক আছে? এরকম বিষয়টা। তো আমি চিন্তা করলাম আমাদের সংবেদী অঙ্গগুলা এইদিকে আছে। আমি চিন্তা করলাম, মানে বই ফিগারটা আমি একটু ঠিক করে এঁকে দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। তুমি দরকার হয় বইয়ের মতো আঁকো, কোনো সমস্যা নাই, বাট আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সঠিকটা শেখানো, তাই না? তো আমাদের এখানে কি আছে, সংবেদী অঙ্গগুলো আছে। ওকে, আমাদের এখানে সংবেদী অঙ্গগুলো আছে, মানে ধরো চোখ, নাক, কান, তাই না? যেগুলো দিয়ে আমি সেন্স পাবো। তাহলে সংবেদী অঙ্গের মধ্যে কে কে আছে বলো? এখানে তোমার থাকতে পারে চোখ, যা দিয়ে আমি দেখবো, চোখ। তারপর থাকতে পারে নাক, যা দিয়ে আমি ঘ্রাণ নিব, তাই না? তারপর থাকতে পারে আমাদের জিহ্বা, যা দিয়ে আমি স্বাদ নিব। থাকতে পারে আমাদের ত্বক, যেটা দিয়ে আমি স্পর্শ করব, তাই না? এরকম কিন্তু হইতে পারে, ঠিক আছে? আর হইতে পারে আমাদের কান, যা দিয়ে আমি শুনবো। এই হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এখান থেকে আমাদের সিগন্যালটা কি হবে, এখান থেকে আমাদের বিভিন্ন উদ্দীপনাগুলো আলটিমেটলি নার্ভ ইম্পালস আকারে, ইলেকট্রিক ইম্পালস আকারে, স্নায়ু তারণ আকারে সেটা ভিতরের দিকে চলে যাবে, আমাদের ব্রেনের দিকে চলে আসবে। দেখো এখানে আসলে কি হয়, এটা হচ্ছে আমাদের স্নায়ু তাড়না বোঝাচ্ছে, স্নায়ু তাড়না বোঝাচ্ছে। তাহলে কি করবে দেখো, এই স্নায়ু তাড়না গুলো হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে চলে আসে। ওকে, তাহলে এইদিকে ধরো আছে আমাদের স্নায়ুতন্ত্র, মানে ধরো হচ্ছে এখানে আমাদের কি আছে, ব্রেইনটা আছে, মস্তিষ্কটা আছে, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন মস্তিষ্ক যখনই দেখলো এই সিগন্যালটা আমার কাছে আসছে, সে কি করবে, এই সিগন্যালটাকে প্রসেস করা শুরু করবে, বুঝতে পারছো? যেমন ধরো তুমি একটা খাবার খাইলা খুব তেতো, এবং তেতো খাবার তোমার পছন্দ না, তাহলে কি করবা, থুতু ফেলবা, কি খাইলাম এটা। তার মানে একটা রেসপন্স তুমি তৈরি করবা। একটা উদ্দীপনা আসলো, তেতো খাবারটা তুমি খাইলা, উদ্দীপনা, এটাকে তোমার ব্রেন এখন প্রসেস করবে যে এই খাবারটা তো সে পছন্দ করে না, এটা এখন আমাকে ফেলে দিতে হবে, থুতুর মাধ্যমে ফেলে দিতে হবে। তার মানে ব্রেনটা হচ্ছে এই সিগন্যালটা পাবে, সিগন্যালটা প্রসেস করবে, প্রসেস করার মাধ্যমে সে একটা নতুন সিগন্যাল এই অঙ্গগুলোর মধ্যে পাঠাবে, ঠিক আছে, বা অন্য কোনো অঙ্গের মধ্যে পাঠাবে, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম এখানেও কিন্তু আমাদের কি আছে, এরকম ভাবে নিউরন গুলো আছে। এটা কিন্তু রিটেনে আসে, বুঝছো? এটা কিন্তু আমাদের রিটেনে লিখিত পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখানে কি হবে, সিগন্যালটা নিশ্চয়ই এইদিকে পরিবাহিত হবে, তাই না? এইদিকে পরিবাহিত হবে, রাইট? ডেনড্রন বা কোষদেহ থেকে আমাদের এক্সনের দিকে, এইদিকে পরিবাহিত হবে, তাই না? তাহলে এখান থেকে নতুন একটা স্নায়ুতারণা কি করবে, আমাদের মস্তিষ্ক থেকে বা স্নায়ুতন্ত্র থেকে চলে যাবে হচ্ছে আমাদের সংবেদী অঙ্গের মধ্যে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে একটা নিউরনের এক্সন অপর নিউরনের যে ডেনড্রন বা ডেনড্রাইটের সাথে মিলিত হচ্ছে, এই জায়গাটাকে আমরা কি বলতেছি, সিন্যাপস। এই জায়গায় এইসব জায়গায় কি তৈরি হবে বলতো, সিন্যাপস গুলো তৈরি হবে, ঠিক আছে? এই ব্লু কালার জায়গাগুলো কি বলতো, এই ব্লু কালারের জায়গাগুলো হচ্ছে আমাদের সেই সিন্যাপস। ওকে, কথা কি বুঝতে পারছো? তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? সো চলো আমরা সামনের দিকে যাই। এবার আসো হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা মোটা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে কি বলছি দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রথম হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার মধ্যে কে কে থাকবে, মস্তিষ্ক থাকবে এবং মেরুরজ্জু থাকবে। কথাটা কিন্তু ভুল, কথাটা মেরুরজ্জু হবে না, এখানে কথাটা হবে হচ্ছে সুষুম্না কাণ্ড।
সুষুম্না কাণ্ড। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সঠিক ইনফরমেশন, বাট তোমাদের বই আসলে কি করছে, মেরু রজ্জু দিয়ে জিনিসটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে মনে রাখবো সুষুম্না কাণ্ড হচ্ছে স্পাইনাল কর্ড, আর মেরু রজ্জু হচ্ছে নার্ভ কর্ড। সো আলটিমেটলি দেখা যায় কি, আমাদের নার্ভ কর্ডটা, মেরু রজ্জুটা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থা পাওয়া যায় না, সেটা কনভার্টেড হয়ে তৈরি করে সুষুম্না কাণ্ড। ওকে, এই সুষুম্না কাণ্ডই কিন্তু আমরা আলটিমেটলি আমাদের শিরদাঁড়ার ভেতরে, আমাদের মেরুদণ্ডের ভেতরে পাবো। আর তোমাদের কি বই কি পড়ছে, এই সুষুম্না কাণ্ডকে মেরুরজ্জু হিসেবে লিখছে। তো তুমি তোমার বইয়ের মতোই লিখবা, কোনো সমস্যা নাই। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? দেখো যেখানে ফিগারের মধ্যে কিন্তু সুষুম্না কাণ্ড দেওয়া, দুটা কিন্তু সেম না, একটা থেকে আরেকটা তৈরি হয়, বাট তুমি তোমার বইয়ের মতোই ফলো করবা। খেয়াল করে দেখো, এখানে একজন মানুষের ছবি দেওয়া আছে, মানুষের ছবির এই পুরো পার্টটা হচ্ছে আমাদের ব্রেইন, এই পুরো পার্টটা কি বলতো, আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক, এবং মস্তিষ্কের নিচ থেকে যে লম্বা দড়ির মতো যে অংশটা তৈরি হচ্ছে, সেটাই হবে আমাদের সেই সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এছাড়াও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছাড়াও আমাদের আর কি আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটার মধ্যে কি কি পার্টস আছে, এটার মধ্যে বিভিন্ন স্নায়ুগুলো আছে, বুঝছো? করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু, তারপর হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এগুলো কিন্তু আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রই তৈরি, মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা বিশেষ অংশ। এগুলো কিন্তু আমাদের ওই স্নায়ু দিয়েই তৈরি হয়, বাট এখানে একটু কাটছাঁট আছে। এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সিমপ্যাথেটিক, প্যারাসিমপ্যাথেটিক। এত কিছু আলোচনা তোমাদের বইয়ে নাই, জাস্ট তুমি হচ্ছে তিনটা ভাগে মাথায় রাখো। আমরা ডিটেলসে কোনটা পড়বো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে? তো আসো হচ্ছে আমরা দুইটা নিয়ে একটু বিস্তারিত পড়া শুরু করি। প্রথমে আমরা হচ্ছে একটা মস্তিষ্ক নিয়ে পড়ার চেষ্টা করব। দেখো কি বলা হয়েছে, মস্তিষ্ক হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রের চলক, সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। তার মানে সমগ্র স্নায়ুতন্ত্র কিন্তু আলটিমেটলি আমাদের মস্তিষ্ক দিয়েই কিন্তু চলবে, ঠিক আছে? দেখো মস্তিষ্ক হচ্ছে করটির মধ্যে সুরক্ষিত থাকে, আমাদের যে মাথার হাড্ডিটা না, এটা হচ্ছে আমাদের করটি। এই করটির ভিতরে মস্তিষ্কটা থাকবে, এবং মস্তিষ্কের বাইরে একটা আবরণ থাকে, সেই আবরণটার নাম কি, মেনিনজাস। পরীক্ষা অনেক বেশি আসে, মস্তিষ্কে আবরণের নাম কি, মেনিনজাস। ইভেন আমরা যে এখানে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জুর কথা বলতেছি, ওর আবরণও কিন্তু মেনিনজাস। ওকে, মাথায় রাখবো আমরা। মস্তিষ্কে কিন্তু তিনটা অংশ থাকে, তিনটা ভাগে আমি ভাগ করতে পারি। কোন তিনটা ভাগ দেখো আমি বলে দিই। প্রথমে হচ্ছে আমরা পাবো হচ্ছে অগ্র মস্তিষ্ক, তারপর পাওয়া যাবে হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং লাস্টে পাওয়া যাবে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। অগ্র, মধ্য, পশ্চাৎ বা লঘু, মাথায় রাখি। আসলে একটু ডিটেলস পড়ি। অগ্র মস্তিষ্ক, যেটাকে আমরা গুরু মস্তিষ্ক বলতে পারি। দেখো মস্তিষ্কের প্রধান ভাগই হচ্ছে গুরু মস্তিষ্ক, এবং কি বলছো তোমাদের বইয়ে, গুরু মস্তিষ্ককে বলে দিছে সেরেব্রাম। আসলে না, কথাটা কিন্তু ঠিক না। ঠিক কথাটা কি, আমাদের এই অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক, এটা তিনটা ভাগ থাকে। প্রথম ভাগটার নাম হচ্ছে সেরেব্রাম, সঠিক উচ্চারণ যদিও, সেরিব্রাম। তারপর হচ্ছে আমাদের থ্যালামাস, এবং সাথে হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, তাহলে দেখো সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো যদিও দেখা যায় কি, সেরিব্রামই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের 80% আয়তন দখল করে, এই জন্য মাঝে মাঝে দেখা যায় এই সেরিব্রামকে আমরা অগ্র মস্তিষ্ক বলতেছি। থ্যালামাস, হাইপোথ্যালামাস কিন্তু খুবই ছোট, তাই না? তো সেরিব্রামই কিন্তু অগ্র মস্তিষ্ক, এই সেন্স আসলে আমাদের বইয়ে লেখা হয়েছে। তুমি সঠিকটা জানলা, বাট তুমি পরীক্ষার জন্য এটাই মাথায় রাখবো, তোমার বই যেটা দেওয়া আছে সেটাই তুমি মাথায় রাখো। এটি দেখো ডান এবং বাম খণ্ডে বিভক্ত, খণ্ডগুলোকে আমরা কি বলি, সেরিব্রাল হেমিস্ফিয়ার। মনে রাখবো, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বডির বাম সাইডকে কন্ট্রোল করে, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বডির ডান দিককে কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে আমি লিখে দিই, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করবে, দেহের বাম দিককে নিয়ন্ত্রণ করে। ওকে, বিনিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করবে, দেহের ডান দিককে নিয়ন্ত্রণ করবে, ডান দিককে নিয়ন্ত্রণ করে। ওকে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
মানুষদের ক্ষেত্রে সেরেব্রাল হেমিস্ফিয়ারের গঠনটা এবং কাজটা উন্নত হয়, এজন্য তো আমরা সৃষ্টির সেরা জীব, তাই না? আচ্ছা, তারপর দেখো দুইটা খণ্ড হচ্ছে ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে। একটা বিশেষ টাইপের স্নায়ুতন্তু এখানে থাকে। এই স্নায়ুতন্ত্রটার নাম কি জানো? এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোজাম। কি নাম বলো? কর্পাস ক্যালোজাম। ঠিক আছে, মাথায় রাখবো পরীক্ষার জন্য। আর কি আমি একটু এক্সট্রা করে বলে দিলাম, তাই না? আমরা অনেকে এখানে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছি, আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, খেয়াল করে দেখো, এই আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা আবার দুইটা টুকরা থাকে, দুটো অংশ থাকে। বাইরের দিকে থাকবে হচ্ছে আমাদের ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার, এবং ভিতরের দিকে থাকবে হচ্ছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। ঠিক আছে, শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। তাহলে বাইরের দিকটা দেখতে অনেকটা ছাই কালারের, মানে ধূসর ধূসর হবে, গ্রে হবে। ভিতরটা দেখতে একদম সাদা সাদা হবে, একদম ক্লিয়ার হবে, এরকম বিষয়টা তুমি চিন্তা করো। ওকে, দেখো এখানে বলা হয়েছে কি, উপরিভাগ মানে বাইরের অংশটা হচ্ছে ঢেউ তোলা, যাদেরকে আমরা জাইরাস বলতে পারি, এবং সেটা ধূসর বর্ণের হয়, এই জন্য সেটাকে আমরা কি বলতেছি? গ্রে ম্যাটার বলতেছি। এই ধূসর বর্ণের কয়েকটা স্তরে কয়েকটা স্থানে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যেতে পারে। বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যেতে পারে। সেই বিশেষ স্নায়ুকোষগুলো কি করে? বিভিন্ন গুচ্ছবদ্ধ হয়ে স্নায়ু কেন্দ্র তৈরি করতে পারে, হ্যাঁ, নার্ভ সেন্টার তৈরি করতে পারে। এগুলো বিশেষ ধরনের কর্মকেন্দ্র হিসেবে কাজ করবে, একটু মাথায় রাখি। তাহলে স্নায়ু কেন্দ্র কোথায় তৈরি হয়? সেরেব্রামে তৈরি হয়। ওকে, তারপর দেখো গুরু মস্তিষ্কের ভেতরের দিকে কি থাকবে বলতো? কেবলমাত্র স্নায়ু তন্তুগুলো থাকে, যেগুলো দেখতে সাদা রঙের হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা কি বলি? শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার বলি। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? বাইরে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার। এটা কাজটা কি হবে দেখো? দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং পেশি চালনার কাজগুলো কিন্তু এখানে হয়। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখো। ওকে, তারপর দেখো সেরেব্রামের নিচে কি থাকে বলো? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, তাই না? এগুলো কিন্তু ধূসর পদার্থের হয়, এখানে কিন্তু হোয়াইট ম্যাটার পাওয়া যায় না, শুধুমাত্র গ্রে ম্যাটার আমরা পাবো, তাই তো? এটার কাজটা কি দেখো? এটা কাজ হচ্ছে দেখো, ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ, সংরক্ষণ এবং চলন, এটা হচ্ছে এই জায়গায় হয়ে থাকে। ঠিক আছে, এখন আমি দুইটা কাজকে কিভাবে আলাদা করে মনে রাখতে পারি? মনে রাখবো, এই যে আমি এখানে থ্যালামাস হাইপোথ্যালামাসের যে কাজগুলা বললাম, ক্রোধ, লজ্জা এবং হাবিজাবি যা আছে, এগুলোকে আমি ফিলিংস দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, ফিল করতেছি, ফিলিংস, অনুভূতি, তাই না? তুমি চিন্তা করো তো, তুমি স্মৃতিকে কি ফিল করতে পারবা? না। তুমি কি তোমার জ্ঞানকে ফিল করতে পারবা? বিবেককে ফিল করতে পারবা? না। খেয়াল করে দেখো, তুমি কিন্তু ক্রোধ ফিল করতে পারো, তাই না? রাগ লাগতেছে অনেক, লজ্জা ফিল করতে পারো, তাই না? শাই লাগতেছে, গরম লাগতেছে, তোমার শীত লাগতেছে, তোমার যেগুলো তোমার লাগতেছে সেগুলো কিন্তু আলটিমেটলি ফিলিংস। এই ফিলিংস গুলা কোথায় হচ্ছে বলতো? থ্যালামাস, হাইপোথ্যালামাস। এগুলা বাদে যেসব কাজ আছে সেগুলা কিন্তু আলটিমেটলি আমরা সেরিব্রামের মধ্যে পড়লাম। ওকে, ঠিক আছে। এবার চলে আসা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটা হচ্ছে মোটামুটি যে দৃষ্টি শক্তি বা শ্রবণ শক্তির সাথে সেরেব্রামকে হেল্প করবে। গেল পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এটাই দেখো, এটা কিন্তু গুরু মস্তিষ্ক থেকে আকারে ছোট হয়, এবং গুরু মস্তিষ্কের মতোই এটা কিন্তু তিনটা ভাগ থাকে। ঠিক আছে, এটার তিনটা অংশ থাকে। তার কাজ কি কি হইতে পারে দেখো? দেহের ভারসাম্য রক্ষা, এটা হচ্ছে তার প্রধান কাজ। ওকে, এবং দেখো সেটা হচ্ছে কথা বলা, কথা বলা এবং চলাফেরাও নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যে টোনে কথা বলো, একজন বয়স্ক মানুষের সাথে, একজন মুরব্বীর সাথে কি সেভাবে কথা বলবা? না, সেভাবে কিন্তু বলবা না। একই টপিক, একই কথা তুমি কিন্তু ঘুরায় ফিরায় বা অন্যরকম ভাবে বলবা। কেন এরকম হচ্ছে? কারণ তোমার লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক এভাবে তোমাকে কথা বলতে বলছে। এখন দেখো তো, আমাদের লঘু মস্তিষ্কেরও কিন্তু তিনটা অংশ থাকে। একটা হচ্ছে সেরেবেলাম, পন্স এবং হচ্ছে মেডুলা। ঠিক আছে, এই তিনটা অংশ থাকবে। ওকে, সেরেবেলামের মধ্যে দেখো কি লেখা আছে আমাদের? এটা হচ্ছে পন্সের, এত কিছু লাগবে না আমাদের। মোটামুটি দেখো, এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। পশ্চাৎ মস্তিষ্কে কোন অংশটি ঝুলন্ত অবস্থায় থাকে? সেরিবেলাম। এটা কিন্তু ডান এবং বাম অংশে বিভক্ত থাকে, যেটাকে আমরা সেরিবেলার হেমিস্ফিয়ার বলি। এই অংশগুলো একে অপরের সাথে কিন্তু একটা স্নায়ু গুচ্ছ দ্বারা যুক্ত, বুঝছো? স্নায়ু গুচ্ছ দ্বারা যুক্ত, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলেছি ভার্মিস। কি বলবো বলতো? ভার্মিস। শিখে রাখো, হ্যাঁ, ভার্মিস। এরপর চলে আসা হচ্ছে পন্স। পন্স দেখো, এটা হচ্ছে আমাদের মোটামুটি সব কথা আমরা জানি। এটা বলি আমরা, এটাকে আমরা কি বলি? মস্তিষ্কের যোজক বলি, কারণ সেটা কিন্তু আলটিমেটলি ব্রেনের সকল পার্টকে নিচের মেডুলার সাথে যুক্ত করে, নিচের মেডুলার সাথে যুক্ত করে। দেখো, সেটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে সংযুক্ত করে। সুষুম্না শীর্ষক বা মেডুলার সাথে সংযুক্ত করে। তাহলে মেডুলার অপর নাম কি? সুষুম্না শীর্ষক। তাহলে
খেয়াল করে দেখো শীর্ষক হচ্ছে মেডুলা, আর যোজককে বলো, যোজক হচ্ছে পন্স। ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসে আমরা সুষুম্নার শীর্ষকের মধ্যে। খেয়াল করে দেখো এইটা হচ্ছে পন্সের নিচ থেকে শুরু হয় এবং মেরুরজ্জুর উপরে গিয়ে সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি করবে দেখো, সেটা হচ্ছে মস্তিষ্ককে আলটিমেটলি মেরুরজ্জুর সাথে সংযোজিত করবে। তাহলে মস্তিষ্ককে যারা হচ্ছে সুষুম্নার শীর্ষকের সাথে সংযুক্ত করে সেটা হচ্ছে যোজক, আর মস্তিষ্ককে যেটা হচ্ছে মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক বা মেডুলা। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি যদি এটাকে একটু বলি, এভাবে বলে দিই, দেখো মস্তিষ্ককে যেটা হচ্ছে মেডুলার সাথে যুক্ত করলো, মেডুলা বা সুষুম্না শীর্ষকের সাথে যেটা যুক্ত করলো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে যোজক। এই যোজকটা কে বলতো? পন্স। বুঝতে পারছো? পন্স। এবং মস্তিষ্ককে যারা হচ্ছে মেরুরজ্জুর সাথে সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত করলো, মেরুরজ্জু মানে সুষুম্না কাণ্ডের সাথে যেটা যুক্ত করলো তাকে আমরা বলবো হচ্ছে মেডুলা, তাই না? তার মানে আলটিমেটলি আমি এভাবে বলতে পারি মেডুলা কিন্তু আলটিমেটলি মেরুরজ্জুর সাথে সংযুক্ত, তাই না? কথা কি বুঝতে পারছো? এগুলো দিয়ে আমরা সংযোজন বোঝাচ্ছি। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, এই কারণটার জন্যই, যেহেতু সে ব্রেইনকে মেরুরজ্জুর সাথে যুক্ত করতেছে, তাই সুষুম্না শীর্ষককে আমরা কি বলতে পারি? মস্তিষ্কের বোটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মস্তিষ্কের বোটা। এটা কাজ হতে পারে কি? সেটা হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন, এই কাজগুলোকে সে নিয়ন্ত্রণ করবে। বোঝা গেল? চলো আমরা আগাই। এবার চলে আসছে মেরুরজ্জু, যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। মেরুরজ্জুটা কোথায় থাকে বলতো? মেরুদণ্ডের ভিতরে সংরক্ষিত থাকে, তাই তো? তাহলে ব্রেইনটা সংরক্ষিত থাকে হচ্ছে করোটির ভিতরে, আর মেরুরজ্জুটা সংরক্ষিত থাকবে হচ্ছে মেরুদণ্ডের ভিতরে। ওকে, এখন এখানে খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট কথা, মেরুরজ্জুর ধূসর পদার্থ থাকে ভেতরে, শ্বেত পদার্থ থাকে হচ্ছে বাইরে। তাহলে ব্রেইনের মধ্যে বাইরে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। আর সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জুর ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকবে বাইরে, গ্রে ম্যাটার থাকে ভেতরে। ওকে, তাহলে বিষয়টাকে বুঝতে পারছো? তাহলে আমি যদি জিনিসটাকে এখানে একটু নোট ডাউন করে দিই, তাহলে ব্রেইনে আমাদের গ্রে ম্যাটার থাকে হচ্ছে বাইরে, গ্রে ম্যাটার বাইরে এবং হোয়াইট ম্যাটার ভেতরে, হোয়াইট ম্যাটার ভেতরে। এবং আমাদের মেরুরজ্জুর ভেতরে কি হচ্ছে দেখো, মেরুরজ্জুতে কি হচ্ছে, এখানে আমাদের হোয়াইট ম্যাটার থাকে হচ্ছে বাইরে, হোয়াইট ম্যাটার থাকে হচ্ছে বাইরে এবং গ্রে ম্যাটার থাকবে হচ্ছে ভেতরে। এটা থাকে হচ্ছে ভেতরে। ঠিক আছে, এখানে ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। উপরে থাকে হচ্ছে আমাদের মস্তিষ্ক, মস্তিষ্কের ওই যে মেডুলার সাথে যুক্ত থাকবে কে? আমাদের এই সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। সেখান থেকে আলটিমেটলি বিভিন্ন স্নায়ু তৈরি হবে। এখান থেকে বিভিন্ন স্নায়ু তৈরি হয়ে পুরো বডিতে ছড়ায় যায়। স্নায়ু নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা নাই, এজন্য আমি ওটা অত বেশি তোমাদের বলতেছি না। ওকে, আচ্ছা, এরপর চলে আসছে আমাদের প্রতিবর্তক্রিয়া বা রিফ্লেক্স। ওকে, এখন প্রতিবর্ত বলতে কি বোঝায়? এমন সব কাজ যেটা ব্রেন সরাসরি কন্ট্রোল করতে পারতেছে না, যেটা ব্রেন সরাসরি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা এখানে কিছু কথা উল্লেখ করে দিচ্ছি, তাই না? দেখো, যে সমস্ত ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, কোনো স্টিমুলাসের কারণে, কোনো উদ্দীপনার কারণে হচ্ছে আমাদের বডির ভেতরে, কিন্তু সেটা মস্তিষ্ক দ্বারা চালিত হচ্ছে না। সেটা কি দ্বারা চালিত হয় বলতো? মেরুরজ্জু দ্বারা। ঠিক আছে, মেরুরজ্জু দ্বারা। তাহলে মনে রাখবো, প্রতিবর্ত ক্রিয়া কি দিয়ে চালনা হয় বলতো? মেরুরজ্জু দিয়ে চালনা হয়। ওকে, তাহলে এটা চালনা হবে হচ্ছে মেরুরজ্জু দিয়ে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার দেখার চেষ্টা করি কি কি কথা লেখা আছে, ডেফিনেশন কতটুকু লিখবা, বুঝছো তো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে এখানে কি বলা হলো দেখো, প্রতিবর্ত ক্রিয়া কিভাবে ঘটে? স্নায়ুতাড়নার মানে নার্ভ ইম্পালসের,
স্নায়ু তাড়না কিন্তু আমরা বুঝছি, তাই না? সিগন্যাল, তাই না? ইম্পালস, সেটা তাৎক্ষণিক কার্যকারিতার ফলে, তাই না? ইনস্ট্যান্ট এই কাজটা হচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হচ্ছে, সো এইটার ইম্পালসটা কিন্তু ব্রেইনে না গিয়ে সুষুম্না কাণ্ডে চলে আসে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? এখানে দেখো আমাদের স্নায়ু তাড়না বলতে কি বোঝায়, দেখো স্নায়ু তাড়না হচ্ছে আমাদের স্নায়ুর ভিতর দিয়ে, তাই না? আমাদের ওই যে আমরা বলতেছিলাম না যে ব্রেইন এবং মেরুরজ্জু থেকে বিভিন্ন তন্তুর মতো অংশ বের হয়, তাই তো? আমরা এখানে কিন্তু ছবি দেখাচ্ছিলাম, বিভিন্ন তন্তুর মতো এরকম ভাবে অংশ বের হচ্ছে, বিভিন্ন তন্তুর মতো সুতার মতো অংশ বের হচ্ছে, এদেরকে আমরা কি বলতেছি? স্নায়ু বলতেছি। সো এই স্নায়ুর ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় সেটাই হচ্ছে স্নায়ু তাড়না বা নার্ভ ইম্পালস। ওকে, যেটা হচ্ছে আমাদের বডিতে রেসপন্স তৈরি করবে সেটাই কিন্তু ইম্পালস। যেমন ধরো আমাদের স্কিনের উপর বা আমাদের বডির উপর কোথাও যদি মশা বসে, সেটা যদি কামড় দেয়, আমরা কি করব? আমরা একটা হাত দিয়ে সেটাকে তাড়ায় দেওয়ার চেষ্টা করবো অথবা মেরে ফেলার চেষ্টা করব। ওকে, এই কাজটা কিন্তু আমাদের ব্রেইন দিয়ে হচ্ছে না, কামড় দিচ্ছে হঠাৎ করে আমি বুঝে অটোমেটিক আমার হাতটা ওদিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো এরকম বিষয়টা? যদি আমি হঠাৎ করে তোমার হচ্ছে চোখের সামনে এরকম করে একটা ধরো কলম নিয়ে আসলাম, হঠাৎ করে কলম নিয়ে আসলাম, তোমার চোখ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই সিগন্যালটা কিন্তু তোমাকে ব্রেইন দেয় নাই, তোমাকে মেরুরজ্জু দিচ্ছে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো তো আমাদের এই প্রতিবর্ত ক্রিয়ার জন্য 5টা অংশ আমাদের লাগবে। এখানে একটা ছবি আমি দিয়েছি, ছবিটা আমি এক্সপ্লেন করবো, সমস্যা নাই। খেয়াল করে দেখেন আমাদের 5টা অংশ আছে। এই 5টা অংশ কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে? প্রপারলি ফাংশন করতে হবে। প্রথমে দেখো আমাদের হচ্ছে একটা এফেক্টর বা রিসেপ্টর থাকতে হবে, যেটাকে আমরা গ্রাহক অঙ্গ বলি, তাই না? যেমন ধরো মশাটা আমাদের কি হইলো, মশাটা আমাদের ধরো বাম হাতের উপর বসলো, তাহলে আমাদের এখানে বাম হাতের স্কিনটা হচ্ছে গ্রাহক, তাই না? এই ধরো হচ্ছে আমাদের ত্বক, ধরো এখানে আমাদের ত্বকটা আছে, এই ত্বকটাকে আমরা কি বলতেছি? গ্রাহক অঙ্গ বলতেছি বা গ্রাহক যন্ত্র বলতেছি, বুঝতে পারছো? এটাকে আমরা গ্রাহক অঙ্গ বা গ্রাহক যন্ত্র বলতেছি। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, যখন এখানে মশাটা কামড়াইলো, এই যে আমাদের বিগ বস মশা যখনই কামড়াইলো, তখনই ইম্পালসটা কি করবে? ইম্পালস হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের মধ্যে চলে আসবে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের একটা সেকশন। সুষুম্না তো কাণ্ডটা এভাবে থাকে, লম্বাভাবে থাকে না, মেরুরজ্জুটা লম্বাভাবে থাকবে। আমি কি করলাম? এই বরাবর একটা সেকশন নিলাম, সেকশনটাকে আমি উপর থেকে দেখতেছি, তখন সেকশনটাকে দেখতে মোটামুটি এরকম হবে, তাই তো? দেখো যে মাঝখানে যে এই যে আমাদের এটা হচ্ছে সেই বাউন্ডারিটা, এটা হচ্ছে আমাদের সেই বাউন্ডারিটা, মাঝখানে কি থাকবে? এরকম ভাবে আমাদের প্রজাপতি শেপের গ্রে ম্যাটারটা থাকবে, এখানে হচ্ছে ধূসর বর্ণের পদার্থ, বুঝতে পারছো? এখানে আমাদের গ্রে ম্যাটার, এবং বাইরে কি থাকবে বলতো? শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। ওকে, এই যে এখানে কিন্তু আমরা নোট ডাউন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ভেতর দিকে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার এবং বাইরে দিকে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। তো এইটাই হচ্ছে আমাদের সেই সেন্টারটা। দেখো তো এখানে একটা কথা লিখছি না আমি 3 নম্বরে, প্রতিবর্ত কেন্দ্র। এই প্রতিবর্ত কেন্দ্রই হচ্ছে আমাদের মেরুরজ্জু। মেরুরজ্জু, কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের গ্রাহক যন্ত্র বা গ্রাহক অঙ্গ থেকে মেনলি সিগন্যালটা কি করবে? এই প্রতিবর্ত কেন্দ্রের মধ্যে আসবে, মেরুরজ্জুর মধ্যে আসবে। তাহলে গ্রাহক অঙ্গ থেকে প্রতিবর্ত কেন্দ্রের মধ্যে যে সিগন্যালটাকে নিয়ে আসবে, সেই স্নায়ুটাকে আমরা কি বলতেছি বলতো? অনুভূতিবাহী স্নায়ু। ঠিক আছে, সেন্সরি নার্ভ, অনুভূতিবাহী স্নায়ু। এই যে এইটা হচ্ছে আমাদের সেই অনুভূতিবাহী স্নায়ু, এটা হচ্ছে আমাদের সেই সেন্সরি নার্ভ। ওকে, সিগন্যালটাকে সেই ভেতরে নিয়ে আসলো। ঠিক আছে, এবার সেটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্রে আসার পর সেটা প্রসেস হলো সিগন্যালটা। এই সিগন্যালের বিপরীতে, এই স্টিমুলাসের বিপরীতে, এই উদ্দীপনার বিপরীতে একটা কি হবে বলতো? আমাদের বইতে একটা রেসপন্স তৈরি হবে, তাই না? একটা রিয়াকশন তৈরি হবে। সেই রিয়াকশনটা কি হতে পারে? তোমার বাম হাতে মশা বসলো, তুমি ডান হাত দিয়ে সেটাকে মেরে ফেলবা, তার মানে সিগন্যালটা কিন্তু বাম হাতে যায় না, সিগন্যালটা আসলে হচ্ছে ডান হাতে। ডান হাতে এসে সেটা হচ্ছে মশাটাকে মারার চেষ্টা করবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো আমাদের এই প্রতিবর্ত কেন্দ্রটা একটা সিগন্যাল তৈরি করবে, একটা ইম্পালস তৈরি করবে নতুন করে, তাই না? একটা রেসপন্স তৈরি করবে। সেই রেসপন্স হচ্ছে অন্য একটা স্নায়ুর মাধ্যমে সেটা অন্য একটা অঙ্গে চলে যাবে। এই অন্য একটা স্নায়ুকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা বলতেছি হচ্ছে মোটর স্নায়ু, মোটর নার্ভ, মোটর স্নায়ু, যেটাকে তোমাদের বই কি বলা হয়েছে? আজ্ঞাবাহী স্নায়ু, তাই তো? আজ্ঞা মানে নির্দেশ, যারা হচ্ছে এই মেরুরজ্জুর নির্দেশটা পালন করে তারাই হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। ঠিক আছে, তার মানে প্রতিবর্ত কেন্দ্র কি করবে? আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আমাদের রেসপন্সটাকে অন্য একটা অঙ্গে পাঠিয়ে দিবে। এটা ধরো হচ্ছে আমাদের সেই ডান দিকে, ডান হাতের
পেশিটা, ঠিক আছে, ডান হাতের পেশিটা, এটাই হচ্ছে আমাদের সেই সাড়া দানকারী অঙ্গ। এটা হচ্ছে আমাদের সেই সাড়া দানকারী অঙ্গ। আমরা বলতেছিলাম না ডান হাতের কথা, এটা হচ্ছে সেই ডান হাত। ওকে, তাহলে আমি আরেকবার বলি কি হচ্ছে আমাদের। প্রথমে হচ্ছে আমরা গ্রাহক অঙ্গ এখানে দেখতে পারতেছি। গ্রাহক অঙ্গটা হচ্ছে স্নায়ুর মাধ্যমে সিগন্যালটাকে ভেতরে নিয়ে গেল, প্রতিবর্তী কেন্দ্রের মধ্যে নিয়ে গেল, সেখানে সিগন্যালটা প্রসেস হলো, প্রসেস হওয়ার মাধ্যমে সেটা হচ্ছে আরেকটা মোটর নার্ভের মাধ্যমে, তাই না, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে সেটা অন্য একটা অঙ্গে চলে গেল, যে অঙ্গটা হচ্ছে সাড়া দান করবে, এজন্য সেটাকে আমরা কি বলবো, সাড়া দানকারী অঙ্গ বলবো। সো এখানে আমাদের কি লাগবে, এই ছবিটা আমাদের মাস্ট রিটেনের জন্য, এই ছবিটা আমাদের অবশ্যই পড়তে হবে, এবং এখানে পাঁচটা পার্টস অবশ্যই আমাদের লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এখানে যদি কোনো এক বা একাধিক পার্টস যদি ক্রিয়াশীল না হয়, সঠিকভাবে যদি কাজ না করে, তাহলে আমাদের পুরো রেসপন্সটা কাজ করবে না। তোমাকে হচ্ছে মশা কামড়ায় যাবে, তোমার বডি তার প্রতি কোনো রিঅ্যাক্ট করতে পারবে না। ওকে, বুঝতে পারছো, অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা। আচ্ছা, তো এখানে মোটামুটি দেখো এখানে কি বলছে, তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কিন্তু কি হয় বলতো, প্রতিবর্ত ক্রিয়া কাজ করে, তাই না, যে তোমরা বলতেছি এটা কিন্তু হঠাৎ করে অল অফ এ সাডেন কিন্তু এই কাজটা হয়, তাৎক্ষণিক ভাবে হয়। আমরা যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ি, তখন কিন্তু ব্রেন আমাদের উদ্ধার করে না, আমাদের উদ্ধার করে হচ্ছে স্পাইনাল কর্ড, তাই তো। যেমন ধর হচ্ছে আগুনে যদি আমাদের হাত লেগে যায়, আমরা সাথে সাথে হাতটাকে সরায় নিয়ে যাই, তাই না, হাতে যদি পিন ফোটে তাহলে আমরা হাতটাকে সরায় নিয়ে আসি, তাই না, চোখে যদি অনেক পরিমাণ আলো পড়ে তাহলে আমরা কি করি, চোখের পাতা বন্ধ করে ফেলি। এই কোনো কাজে কিন্তু আমাদের ব্রেন করতেছে না, সব কাজ হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু করতেছে। ওকে, এই কথাগুলো এখানে একটু এক্সপ্লেন করা হয়েছে, তো মনে করি না এটা হচ্ছে আর এক্সপ্লেন করার দরকার আছে, আমরা কিন্তু বুঝে ফেলছি, তাই না। তো এই পার্টগুলো তোমরা একটু রিডিং করতে পারো, আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি কিভাবে কি হয়। সামনের দিকে আসো, আমরা হচ্ছে লাস্ট টপিকটা পড়বো, সেটা কি, রেচন তন্ত্র। রেচন তন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম, যে তন্ত্রের মাধ্যমে আমাদের বডি থেকে বিষাক্ত পদার্থগুলো দেহের বাহিরে নিষ্কাশিত হবে, আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা বলেছি রেচন বা এক্সক্রিশন। রেচন যারা করবে, যে সিস্টেমটা করবে, তাকে আমরা কি বলবো, রেচন তন্ত্র বলবো। ওকে, তাহলে যে তন্ত্র হচ্ছে রেচন কাজে সাহায্য করে তারা রেচন তন্ত্র। রেচন কাজে সাহায্য করতে বলতে কি বোঝায়, রেচন কাজটা কি, রেচন বলতে কি বোঝাবে, দেখো, দেহের বর্জ্য হচ্ছে যে প্রক্রিয়ায় নিষ্কাশিত হয়, দেহের বর্জ্য বা রেচন পদার্থ যে প্রক্রিয়া বডি থেকে নিষ্কাশিত হবে। আবার প্রশ্ন আসলো, ভাই রেচন পদার্থ কারা, এমন সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়, ঠিক আছে। তাহলে আমি আরেকবার জিনিসটাকে একটু ব্রিফ করি। দেখো, রেচন তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে রেচন হয়। রেচন জিনিসটা কি, যে প্রক্রিয়ার মাধ্যমে দেহের জন্য ক্ষতিকর রেচন পদার্থগুলো বের হয়ে যায়। রেচন পদার্থ কি, এমন সব পদার্থ যা আমাদের বডির জন্য অপ্রয়োজনীয় এবং বডির জন্য হার্মফুল। ওকে, কথা কি বুঝতে পারছো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এরকম কি কি দূষিত পদার্থ, এরকম কি কি দূষক বা অপ্রয়োজনীয় পদার্থ থাকতে পারে, খেয়াল করে দেখো। এর মধ্যে একটা হচ্ছে আমাদের অতিরিক্ত পরিমাণ পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ইউরিয়া। পরিমিত পরিমাণ পানি কিন্তু লাগবে, বুঝছো, পরিমিত পরিমাণ পানি কিন্তু প্রয়োজন আছে, বাট অতিরিক্ত পানির কিন্তু কোনো প্রয়োজন নাই। তাহলে অতিরিক্ত পানিও কিন্তু আমাদের দূষক পদার্থ বা ক্ষতিকর পদার্থ হিসেবে কাজ করতে পারে। ওকে, খেয়াল করে দেখো। ওকে, এখন এই বর্জ্য পদার্থগুলো কিভাবে বের হবে, দেখো, সাধারণত এটা আমাদের নিঃশ্বাসের বায়ু, ঘাম এবং মূত্রের সাহায্যে বডির বাইরে থেকে বের হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এটা লাগবে, বুঝছো, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বলো, আমরা প্রশ্বাস নিঃশ্বাস কোন অঙ্গ দিয়ে চালনা, কোন অঙ্গ দিয়ে করে থাকি, নিশ্চয়ই ফুসফুস দিয়ে করে থাকি। আমাদের কোন অঙ্গটা ঘামায়, নিশ্চয়ই চামড়া বা চর্ম ঘামায়। এবং আমরা মূত্র নিষ্কাশন করি কোন অঙ্গের মাধ্যমে, নিশ্চয়ই বৃক্কের মাধ্যমে। মূত্র তৈরি এবং নিষ্কাশন করব বৃক্কের মাধ্যমে। যেহেতু এই তিনটা প্রসেসের মাধ্যমে দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থগুলো বের হয়ে যায়, এই তিনটা প্রসেসের সাথে এই তিনটা অঙ্গ কিন্তু জড়িত, তাই এই তিনটা অঙ্গকে আমরা কি বলতেছি, রেচন অঙ্গ। এই তিনটার মধ্যে আবার বৃক্কের ভূমিকাটাই বেশি। দেখো, বৃক্কের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি মূত্রটা নিষ্কাশিত হচ্ছে, মূত্রটা বের হয়ে যাচ্ছে, এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হচ্ছে। বাকি সব বর্জ্য পদার্থ হচ্ছে মাত্র 20%, আর মূত্রই হচ্ছে 80% বর্জ্য পদার্থ বের করে। এজন্য বৃক্ককে আমরা কি বলি, প্রধান রেচন অঙ্গ বলে থাকি। ওকে, আমরা কথা কি বুঝতে পারছো। দেখো, এখানে বাকি কথাগুলো বলা হয়েছে। এখানে আমরা কি বলছিলাম, কার্বন ডাইঅক্সাইডের কথা বলছিলাম, তাই না। কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি নিঃশ্বাসের বায়ুর মাধ্যমে ফুসফুস কি করবে, বের করবে, তাই না।
এরকম বিষয়টা দেখো, কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায়। এবং আর কি বলতেছিলাম বলতো, আমরা হচ্ছে পানির কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আলটিমেটলি ঘামের মাধ্যমে আমাদের চামড়া বা ত্বক ভেদ করে বের হয়ে যায়। ঠিক আছে, এই যে লবণ জাতীয় ক্ষতিকর পদার্থগুলো হচ্ছে পানির সাথে মিশ্রিত অবস্থায় চর্মের মাধ্যমে বের হয়ে যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে মোটামুটি কার্বন ডাইঅক্সাইডের কথা লেখা হয়েছে। কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বের হবে, সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ইজ ওকে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বডির জন্য দরকারও আছে, তাই না? এটা বডির বাফার সিস্টেমকে সচল রাখে, বাট বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্ষতিকারক, তাই না? ওকে, তারপর দেখো নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ 4%, শতকরা 4 ভাগ হচ্ছে কি থাকবে বলতো, কার্বন ডাইঅক্সাইড থাকে। ওকে, এবং নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের সাথে কিন্তু কিছু পরিমাণ জলীয় বাষ্প বের হয়ে যায়, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফুসফুস হচ্ছে একই সাথে কার্বন ডাইঅক্সাইড এবং একই সাথে জলীয় বাষ্পকেও বের করে দেয়। আচ্ছা, আমরা যদি এখানে রেচনতন্ত্রের ছবিটা দেখার চেষ্টা করি, দেখো এই হচ্ছে আমাদের শিম বিচির মতো দুইটা কিডনি। আমাদের বডিতে কিন্তু দুইটা কি থাকে, কিডনি থাকে। তাহলে এগুলো কি বলো, কিডনি বা বৃক্ক। বাংলায় হবে বৃক্ক, ইংলিশে হবে হচ্ছে কিডনি, তাই না? এখন বৃক্কের মধ্যে কিছু রক্তবাহিকা প্রবেশ করে, কিছু রক্তবাহিকা হচ্ছে প্রবেশ করবে, তাই না? যাকে আমরা কি বলি বলতো, বৃক্কীয় ধমনী। এবং কিছু রক্তবাহিকা কিডনি থেকে বের হয়ে আসে। ওকে, কিছু রক্তবাহিকা কিডনি থেকে বের হয়ে আসে, যাদেরকে আমরা কি বলবো বলতো, বৃক্কীয় শিরা। বৃক্কীয় ধমনী কি করবে, বৃক্কের ভিতরে রক্ত নিয়ে যাবে, আর বৃক্কীয় শিরা কি করবে, কিডনি থেকে রক্ত বের করে নিয়ে আসবে। ঠিক আছে, রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো ছিল না, সেটা বৃক্কীয় ধমনীর মাধ্যমে কিডনিতে আসে, এবং সেই বর্জ্য পদার্থগুলো আলটিমেটলি কিডনির মধ্যে থেকে যায়, তাই না? ছাঁকনি আকারে হচ্ছে আলাদা হয়ে যায়, ফিল্টার্ড হয়ে যায়, পরিষ্কার রক্তটা শিরার মাধ্যমে বের হয়ে আসে, সেটা আবার হার্টে চলে যায়। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এই যে আমি এখানে বর্জ্য পদার্থগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে মূত্র তৈরি করা। সো এই বৃক্কের মধ্যে আলটিমেটলি কি হবে বলতো, এখানে আলটিমেটলি হচ্ছে মূত্র তৈরি হবে। এই মূত্রটা হচ্ছে একটা লম্বা 25 সেন্টিমিটার লম্বা নালী দিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, এটা নর্মালি 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়। ওকে, ঠিক আছে, এই নালীটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলি হচ্ছে ইউরেটার। এটাকে আমরা কি বলবো বলতো, ইউরেটার। এটা কিন্তু মূত্র নালী না, এটাকে বাংলায় গবিনী বলে। ইউরেটার জাস্ট মাথায় রাখি। ইউরেটার গুলো মূত্রকে কোথায় নিয়ে যায়, এরকম ভাবে একটা থলের মধ্যে নিয়ে যায়, এটাকে আমরা কি বলি, মূত্রথলি। এই মূত্রথলি থেকে একটা সরু নলাকার পথ বের হয়ে আসে, এখান দিয়ে আলটিমেটলি মূত্রটা বাইরে চলে যায়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, মূত্রনালী। আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের সেই মূত্রনালী। তাহলে দেখো আমাদের বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। মূত্রথলির মধ্যে কিছু সময় পর্যন্ত মূত্র জমা হইতে থাকে। একটা সময় কি হয়ে যায় বলতো, একটা সময় মূত্রথলি ফুলে ওঠে, তখনই কিন্তু আলটিমেটলি আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। ঠিক আছে, তখন আমরা কি করব, মূত্রনালীর মাধ্যমে মূত্রটাকে বাইরে নিষ্কাশিত করে দেব। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? খেয়াল করে দেখো এই কথাগুলো আর কি উল্লেখ করা হয়েছে। আর কি এখানে আছে দেখো, ঘর্ম বা ঘামের কথা এখানে উল্লেখ করা আছে। সেটা কি আমাদের স্কিন দিয়ে বের হবে, তাই না? দেখো আমাদের বহি আবরণের নাম কি, চর্ম বা ত্বক। এটার মধ্যে খুব ক্ষুদ্র কিছু ছিদ্রপথ থাকে, যেটাকে আমরা কি বলি, লোমকূপ বলি। এই লোমকূপ বা এই ছিদ্রপথ দিয়ে কিন্তু আলটিমেটলি ঘামটা বডির বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, ঘামের সাথে কি থাকে বলতো, ঘাম তো সাধারণত পানি, বেশিরভাগ 90% তো পানির সাথে কেন লবণ থাকতে পারে, সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখানে বাইকার্বনেট এবং প্রোটন আকারে আলাদা হয়ে থাকে, এবং অন্যান্য বিভিন্ন ক্ষতিকর পদার্থ এখানে কিন্তু থাকে। এবার চলে আসছে মূত্র কোথায় তৈরি হয় বলো, মূত্র মেইনলি তৈরি হয় বৃক্কের মধ্যে। মূত্রে মেইন উপাদান কি বলতো, ইউরিয়া কোথায় তৈরি হয় জানো, যকৃতে। মাথায় রাখি। ঠিক আছে, দেখো বৃক্ককে কি বলা হয়, মূত্র তৈরির কারখানা বলা হয়। ঠিক আছে, আমার কথাটা মাথায় রাখতে হবে। বৃক্কটা কোথায় থাকে বলতো, আমাদের দেহের পেছন দিকে, কোমরের পেছন দিকে মেরুদণ্ডের কাছাকাছি একটা জায়গায় থাকে। মেরুদণ্ডের দুই পাশে দুটো বৃক্ক থাকে। বৃক্ক কিসের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছাঁকনির মতো কাজ করে। এই যে দেখো যকৃতের এখানে ভূমিকাটা কি, সেটা হচ্ছে ইউরিয়া তৈরি করবে, সাথে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বিভিন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সে তৈরি করে। তাহলে মাথায় রাখবো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করবে কে বলতো, তৈরি করবে কিন্তু যকৃৎ। ঠিক আছে, কিভাবে তৈরি করবে, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে সে তৈরি করবে। ঠিক আছে,
এই পদার্থগুলোই হচ্ছে আলটিমেটলি রক্তের মাধ্যমে সেটা বৃক্কের মধ্যে পৌঁছায় যায়, কিডনির মধ্যে পৌঁছায় যায়। সেই উপাদানগুলো ব্যবহার করে সে তৈরি করবে কি বলতো, হালকা হলুদ বর্ণের মূত্র সে তৈরি করবে, প্রস্রাব, তাই না, মূত্র সে তৈরি করবে। ওকে, তারপর বাকি কথাগুলো আমরা মোটামুটি পড়ছি। আর তারপর কি হবে, একটা নির্দিষ্ট সময় পর মূত্রথলির ভেতরে চাপ প্রয়োগ হবে, তাই না, সেটা সংকোচন হওয়ার চেষ্টা করবে, যার ফলে মূত্রত্যাগের ইচ্ছা জাগবে। ঠিক আছে, যে এটার মধ্যে কি থাকে দেখো, মলদ্বারের মতো মূত্রথলির দ্বারাও কিন্তু সংকোচন প্রসারণক্ষম পেশি থাকে। এগুলো সংকোচন হলে কিন্তু আমাদের কি হবে, বডি থেকে, দেহ থেকে মূত্র নির্গত হবে। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। প্রত্যেকটা শব্দ কিন্তু আমি একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করছি, এই জন্য আমাদের একটু সময়টা বেশি লাগছে। ওকে, তো আমি মনে করি যে তোমরা আমার এই লেকচার থেকে উপকৃত হবা। তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিতে চাও, যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও, সবাই কিন্তু আমাদের এই লেকচারটা ফলো করতে পারো। ওকে, ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে এখানে জিজ্ঞেস করবা। ঠিক আছে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল। ওকে, তোমরা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01568792170। ওকে, আমি মুখে একবার বলে দিই, 01568792170। এটা তোমাদের অভিক ভাইয়ের নাম্বার। সো অভিক ভাই হচ্ছে তোমাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করবেন। ওকে, এবং তোমরা চাইলে হচ্ছে আমাদের বিষয়ে যদি আরো ডিটেলস জানতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারো। ওকে, আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারো। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি একটু লিখে দিই, schoolmathematics.com.bd। .com.bd। এবং তোমরা যেহেতু ক্লাস 8-এ আছো, তোমাদের জন্য আমাদের কিছু গ্রুপ আছে, আমাদের কিছু ফেসবুক গ্রুপও কিন্তু খোলা হয়েছে। এই ফেসবুক গ্রুপের লিংকটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আরেকটা ওয়ান শট লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি।